সবাই তো মনে হয় আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ। জি স্যার। জি আচ্ছা, স্যার। আমরা মোটামুটি হচ্ছে উইক 3টা আর কি আজকে কভার করব আর কি। আজকেও আমরা একটা ইন্টারেস্টিং টপিক দেখবো আর কি, এটার নাম হচ্ছে ইন্টেলিজেন্ট এজেন্টস। তা গত ক্লাসে আমি যখন তোমাদের এআই এর ডেফিনেশন পড়িয়েছিলাম, একটা কথা বলেছিলাম যে আমরা আসলে এআই এর মাধ্যমে ওই সকল সিস্টেম ডিজাইন করতে চাই বা ওই সকল সিস্টেম ডেভেলপ করতে চাই যে সিস্টেমগুলো আমাদেরকে আসলে কিছু না কিছু ইন্টেলিজেন্স শো করতে পারবে। আজকে আমাদের যে লেকচারটা এটা হচ্ছে এই টাইপেরই কিছু এজেন্ট নিয়ে আর কি। আমরা দেখব যে একটা এজেন্ট আসলে বলতে আমরা কি বুঝি, এবং একটা এজেন্টকে ইন্টেলিজেন্ট ওয়েতে ডিজাইন করতে গেলে আমরা আসলে এর লজিকটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে স্যার, একটা কোশ্চেন করবো স্যার। হ্যাঁ, সুকান্ত বল। স্যার আপনার এটা কি উইন্ডোজ 11? হ্যাঁ, আমার এটা উইন্ডোজ 11। সেটা কি আপনি প্রফেশনালটা দিয়েছিলেন নাকি? আচ্ছা, আমি হচ্ছে ওই ইনসাইডার প্রিভিউ ব্যবহার করতাম, তো ওই কারণে আর কি এটা আপডেটটা চলে এসেছিল। তুমি তোমার অ্যাকাউন্টের এগেইনস্টে ইনসাইডার প্রিভিউটা অন করে নিতে পারো আর কি, মাইক্রোসফটের ওয়েবসাইটে গিয়ে। দেন তাহলে তুমি ইনস্টল করতে পারবা আর কি। সেটা কি ফ্রি নাকি স্যার কোনো চার্জ দিতে হয়? ইনসাইডার প্রিভিউটা ফ্রি। তোমার যদি অলরেডি এক্সিস্টিং কোনো উইন্ডোজের কপি থাকে সেটাকে আপডেট করতে পারবা। ওকে স্যার। আর যেটা হচ্ছে তোমার অফিসিয়াল ভার্সন, এটাও খুব সহজেই চলে আসবে আর কি। ওকে স্যার। এটাতে কিছু বাগ আছে আর কি, মানে ক্ষেত্র বিশেষে দেখা যায় আর কি। আমার সাজেশন থাকবে একটু ওয়েট করে অফিসিয়াল ভার্সনটা ইনস্টল করো। জি স্যার। আচ্ছা, আমরা তাহলে শুরুতে একটা এজেন্টের আগে একটু ডেফিনেশনটা দেখি। একটা এজেন্ট মূলত হচ্ছে দুইটা কাজ করে। একটা হচ্ছে এনভায়রনমেন্ট থেকে কোনো একটা ডাটা কালেক্ট করা, যেটা আমরা কোনো একটা সেন্সরের মাধ্যমে করব, এবং পরবর্তীতে এই ডাটার উপর ভিত্তি করে আমাদের যে লজিক বা ডিসিশন মেকিং রয়েছে তার উপর ভিত্তি করে আমরা এনভায়রনমেন্টের উপরে কোনো একটা অ্যাকশন পারফর্ম করব। তাহলে এই ডাটা কালেক্ট করাটাকে পারসিভ করা বলে, এবং এটাকে পারসেপ্ট বলা হচ্ছে। আর আমরা যে অ্যাকশনটা পারফর্ম করতেছি এটাকে হচ্ছে অ্যাক্ট করা বলতেছে। তো এই জিনিসটাকে আমরা যদি একটা ফিগারের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সেন্সরের মাধ্যমে এনভায়রনমেন্ট থেকে কোনো একটা ডাটা কালেক্ট করা, যেটাকে আমরা পারসেপ্ট বলতেছি। আর পরবর্তীতে কোনো একটা ডিসিশন মেকিং এর মাধ্যমে আমরা একটা অ্যাকশন চুজ করব, যেটা হচ্ছে অ্যাকচুয়েটরের মাধ্যমে আমাদের এনভায়রনমেন্টে পারফর্ম করব। তাহলে আমরা যদি হিউম্যান বডির সাথে অ্যানালজি দিই, আমাদের যে চোখ কান নাক রয়েছে যার মাধ্যমে আমরা ডাটা কালেক্ট করি, এদেরকে আমরা সেন্সরের সাথে কম্পেয়ার করতে পারি। আর আমাদের যে বডি পার্ট রয়েছে যার মাধ্যমে আমরা কোনো অ্যাকশন পারফর্ম করি, যেমন হাত পা, এদেরকে আমরা হচ্ছে অ্যাকচুয়েটর বলতে পারি। তাহলে একটা এজেন্টের ডেফিনেশন কি সবার ক্লিয়ার হয়েছে যে কাকে এজেন্ট জি বলবো স্যার। আমরা? তাহলে আমরা যদি একটা এক্সাম্পল বলি, ধরো যে আমরা একটা ভ্যাকুয়াম ক্লিনার ডিজাইন করতে চাচ্ছি। যেই ভ্যাকুয়াম ক্লিনারটা হচ্ছে আমাদের রুমের কোনো একটা ময়লাকে পরিষ্কার করতে পারে। তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের রুমে দুইটা টাইলস রয়েছে, বা রুমের ভিতরে আমাদের দুইটা স্কোয়ার রয়েছে, একটাকে এ নাম দিলাম আর একটাকে বি নাম দিলাম। এখন এই দুটা স্কোয়ারে আমাদের ময়লা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তাহলে আসলে আমাদের এই ভ্যাকুয়াম ক্লিনারটা কিভাবে কাজ করবে? তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের ভ্যাকুয়াম ক্লিনার দেখবে যে সে এই মুহূর্তে কোন লোকেশনে আছে, এবং ওই লোকেশনে এই মুহূর্তে কোনো ময়লা আছে কিনা। যদি ওই লোকেশনে ময়লা পায় তাহলে সে ময়লাটা পরিষ্কার করবে, যেটাকে আমরা সাক অপারেশন করতে বলতেছি। আর যদি আমাদের ওই লোকেশনে কোনো ময়লা না পাওয়া যায় তাহলে আমরা হচ্ছে অন্য লোকেশনে চলে যাব। তাহলে ধরো আমি এতে ছিলাম, এখানে কোনো ময়লা পাওয়া যায়নি, তাহলে আমি এ থেকে বিতে চলে যাব মুভ রাইটের মাধ্যমে। আবার ধরো আমি বিতে ছিলাম শুরুতে এবং দেখলাম যে বিতে কোনো ময়লা নাই, তাহলে আমি আসলে বি থেকে এতে চলে যাব মুভ লেফটের মাধ্যমে। তাহলে আমাদের যে রোবট ভ্যাকুয়াম ক্লিনারটা রয়েছে, যেটাকে আমরা ডিজাইন করতে চাচ্ছি, আমাদের এই এনভায়রনমেন্টের সাপেক্ষে বা এই রুমের সাপেক্ষে সে হচ্ছে তিনটা অ্যাকশন পারফর্ম করতে পারে।
আইদার ময়লাটাকে পরিষ্কার করতে পারে সাক অপারেশনের মাধ্যমে, অথবা এ ব্লকে থাকলে মুভ রাইটের মাধ্যমে বি ব্লকে যেতে পারে, অথবা বি ব্লকে থাকলে মুভ লেফটের মাধ্যমে আমাদের এ ব্লকে ফেরত আসতে পারে। এই বর্ণনাটাকে আমরা যদি একটু সুন্দরভাবে সাজিয়ে লিখি, আমরা এটাকে এইভাবে লিখতে পারি। তাহলে এজেন্টটা যে এনভায়রনমেন্টে কাজ করতেছে, সেই এনভায়রনমেন্টে মূলত দুইটা স্কোয়ার রয়েছে, একটাকে এ বলা হচ্ছে আর একটাকে বি বলা হচ্ছে। তাহলে এই এজেন্টের পারসেপ্ট বা ইনপুট হবে আমরা কোন লোকেশনে আছি এবং ওই লোকেশনে বর্তমান স্ট্যাটাসটা কি। তাহলে এই ফিগারের আমরা যদি বাম পাশের অংশটাকে কম্পেয়ার করি, যেহেতু আমাদের ভ্যাকুয়াম ক্লিনারটা বাম পাশের ব্লকে আছে, আমরা বলতে পারি যে এটা এতে রয়েছে এবং এই মুহূর্তে এখানে ময়লা রয়েছে, যেহেতু আমরা স্ট্যাটাস হিসেবে ডার্টি বললাম। আর যদি ময়লা না থাকে আমরা এখানে স্ট্যাটাস হিসেবে বলবো ক্লিন। আর অ্যাকশনটা আমি একটু আগেই বললাম, আমরা লেফটে যেতে পারি, রাইটে যেতে পারি, সাক অপারেশন পারফর্ম করতে পারি, অথবা আমরা কোনো অপারেশন পারফর্ম করব না, যেটাকে নো অপ বলা হচ্ছে। তাহলে আমাদের এই এজেন্টের সাপেক্ষে আমরা এটাকে সংক্ষেপে হচ্ছে এই তিনটা জিনিসের মাধ্যমে ডেসক্রাইব করতে পারি। স্যার তার সেকেন্ড একটা এনভায়রনমেন্ট, আবার বললে স্যার, হ্যাঁ পারসেপ্টসটা কি স্যার? আবার বলতেছে, ধরো আমার রোবটটা কারেন্টলি এই পজিশনে আছে, ফিগারে যেটা দেখা যাচ্ছে। তাহলে এই রোবটটা তো প্রথমে হচ্ছে আমার লোকেশন সম্পর্কে ডাটা কালেক্ট করবে যে কোন লোকেশনে এখানে আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে সে এ ব্লকে আছে। তাহলে প্রথম ইনপুটটা আসবে লোকেশনের স্ট্যাট, মানে লোকেশন সম্পর্কে যে কোন লোকেশনে আছি। আর দ্বিতীয় ইনপুটটা আমাকে দিবে যে যেই লোকেশনে আছি এখানে কি কোনো ময়লা আছে কিনা। যেমন আমাদের এই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এখানে ময়লা আছে। স্যার এই জন্য লোকেশন কি দুইটা, এ এবং বি? লোকেশন দুইটা, এ এবং বি। এটা হচ্ছে ও আমাদের আচ্ছা আচ্ছা। এই ভ্যাকুয়াম ক্লিনারের জন্য। যদি এখানে আরেকটা টাচ থাকতো তাহলে লোকেশনের ভ্যালু এ বি সি যে কোনোটাই হতে পারতো। তখন আবার কিন্তু আমাদের জি স্যার। মুভমেন্টটা একটু ডিফারেন্ট হতো, তখন আমরা আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড দুই ডিরেকশনে মুভ করতে পারতাম, যেটা এখানে নাই। এখানে শুধু লেফট রাইট আছে। পারসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে সাজিদ? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যে কোনো এজেন্ট যখন ডিজাইন করব, আমরা প্রথমে হচ্ছে এই তিনটা জিনিস আমাদের জানতে হবে, যে কোন এনভায়রনমেন্টে সে পারফর্ম করতেছে, এনভায়রনমেন্টে কি কি জিনিস আছে। সেকেন্ড, আমার জানতে হবে যে এই এজেন্টের ইনপুট গুলো কেমন হবে, যেটাকে আমরা পারসেপ্ট বলতেছি। থার্ড হচ্ছে এই এজেন্টের আউটপুট গুলো কেমন হবে, যেটাকে আমরা অ্যাকশন বলতেছি। তাহলে আমাদের এই রোবটটাকে আমরা উপরে যে বর্ণনাটা দিলাম যে কিভাবে কাজ করবে, নো আর অফ দিয়ে কি বুঝাইছে? লেফট রাইট পরে? এটা জি এটার মানে স্যার। হচ্ছে নো অপারেশন, মানে কোনো কিছু পারফর্ম করব না। ওকে স্যার। তাহলে এখানে যে বর্ণনাটা আমরা দিলাম একটা এজেন্ট কিভাবে কাজ করবে, সরি একটা আমাদের এই ভ্যাকুয়াম ক্লিনারটা কিভাবে কাজ করবে, এই জিনিসটাকে আমরা যদি কোডে রিপ্রেজেন্ট করি, এটাকে কম্পিউটারের কোডে এইভাবে রিপ্রেজেন্ট করা যাবে। আমরা এটাকে একটা ফাংশন আকারে রিপ্রেজেন্ট করব। তাহলে আমরা জানি যে একটা ফাংশনে প্রথমে ইনপুট দিতে হয়, দেন আমরা ওটা করেসপন্ডিং একটা আউটপুট আমাকে রিটার্ন করে। তাহলে এখানে ইনপুট হিসাবে আমরা পাস করব যে ইনপুটটা আমরা এনভায়রনমেন্ট থেকে কালেক্ট করতেছি, আমাদের লোকেশন এবং স্ট্যাটাস ভ্যালুটা। এবং এই ফাংশন থেকে আমরা আউটপুট আকারে পাবো কোনো একটা অ্যাকশন। অ্যাকশন বলতে আমরা উপরে যে অ্যাকশনগুলোকে ডিফাইন করেছি, লেফটে যাওয়া, রাইটে যাওয়া, সাক অপারেশন, এটা আপাতত আমরা হচ্ছে কনসিডার করতেছি না আর কি, নো অপারেশনটাকে। তাহলে আমাদের বর্ণনা অনুযায়ী আমরা চেক করেছিলাম প্রথমে যে যেই লোকেশনে আমরা আছি এই লোকেশনে আসলে কোনো ময়লা আছে কিনা, এই জিনিসটা আমাদেরকে চেক করতে হবে। তাহলে ময়লা আছে কিনা এটা আমাদেরকে ইনপুটে ডিকটেট করবে হচ্ছে স্ট্যাটাস ভেরিয়েবলটা। তাহলে আমরা যে ইনপুটটা সেন্সরের মাধ্যমে রিসিভ করলাম, এটার স্ট্যাটাসের ভ্যালুটা যদি ডার্টি হয়, দেন আমরা বুঝতে পারলাম যে কারেন্ট লোকেশনে ময়লা রয়েছে। তাহলে আমাদের কাজ হচ্ছে সাক অপারেশন পারফর্ম করা, দ্যাট মিন্স ময়লাটাকে পরিষ্কার করে ফেলবো। আচ্ছা, এবার কোনো কারণে যদি এমন হয় যে আমরা যে লোকেশনে আছি এই লোকেশনে স্ট্যাটাসের ভ্যালুটা হচ্ছে ক্লিন, তাহলে কিন্তু আমাদেরকে একটা জিনিস বিবেচনা করতে হবে, আমরা কি এতে আছি নাকি বিতে আছি। কারণ হচ্ছে যদি আমরা এতে থাকি
তাহলে আমাদেরকে বিতে যেতে হবে যদি ময়লা না থাকে আর কি। আর আমরা যদি বিতে থাকি তাহলে আমাদেরকে এতে ফিরে আসতে হবে যদি ময়লা না থাকে। তাহলে এ থেকে বিতে যেতে হলে আমাদেরকে রাইট অপারেশন পারফর্ম করতে হবে, আর বি থেকে এতে আসতে হলে আমাদেরকে লেফট অপারেশন পারফর্ম করতে হবে। তাহলে স্ট্যাটাসের ভ্যালুটা যদি ক্লিন পাওয়া যায় তাহলে আমাদেরকে চেক করতে হবে যে লোকেশনের ভ্যালুটা কি এ, সেই ক্ষেত্রে আমরা রাইট রিটার্ন করব। আর যদি স্ট্যাটাসের ভ্যালুটা ক্লিন পাওয়া যায় এবং আমরা দেখলাম লোকেশনের ভ্যালুটা বি, দেন আমরা লেফট রিটার্ন করব। এই জিনিসটা কি সবাই ক্লিয়ার হয়েছে? জি স্যার। স্যার হ্যাঁ, কেউ কোশ্চেন করতে যাচ্ছে না? স্যার মনে হয় না কারো কোশ্চেন আছে। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে আমাদের যে একটা ইন্টেলিজেন্ট এজেন্ট, আমরা আসলে একটা সিম্পল ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে তার লজিকটাকে ডিজাইন করতে পারি, যেটা আমরা এইখানে করলাম আর কি। আচ্ছা, এবার আসি যে নেক্সট কনসেপ্টটা হচ্ছে রেশনাল এজেন্ট। তো আমরা লাস্ট ক্লাসে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের ডেফিনেশন দিয়েছিলাম তখন তোমাদেরকে রেশনালিটির কনসেপ্টটা হালকা করে এক্সপ্লেন করা হয়েছিল। মূলত রেশনালিটি বলতে বোঝায় যে কোনো একটা এজেন্ট বা সিস্টেম যদি তার অপটিমাল পারফরমেন্স বা আইডিয়াল পারফরমেন্স মেনটেন করে, যেটাকে আমরা বলতে পারি যে তার যে পারফরমেন্স মেজারের যে ক্রাইটেরিয়াটা থাকবে সেই ক্রাইটেরিয়াটার ভ্যালুটাকে আমরা অলওয়েজ হচ্ছে ম্যাক্সিমাইজ করার ট্রাই করব। এখানে ওই ডেফিনেশনে এটাই বলা হয়েছে। তাহলে আমাদের এজেন্টের যে ইনপুটটা থাকবে, যেটাকে আমরা পারসেপ্ট সিকোয়েন্স বলে থাকি, এই ইনপুটের সাপেক্ষে তাকে যে নলেজ আগে থেকে দেওয়া আছে সেই নলেজের উপর ভিত্তি করে সে এমন একটা অ্যাকশন চুজ করবে যেটা তার পারফরমেন্স মেজারকে ম্যাক্সিমাইজ করে। তাহলে এখানে কয়েকটা জিনিস আমরা ব্যবহার করেছি। প্রথমটাকে বলা হচ্ছে পারসেপ্ট সিকোয়েন্স। এটা মূলত হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু ইনপুট নিয়েছি এনভায়রনমেন্ট থেকে তার হিস্টরিটাকে এটার মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। আমরা একটু পরে এটা দেখবো আর কি। আচ্ছা, পারফরমেন্স মেজার হচ্ছে আমাদের কোনো একটা এজেন্ট কোনো একটা বিষয়ে কেমন পারফর্ম করতেছে সেই জিনিসটাকে এটার মাধ্যমে আমরা মেজার করে থাকি। তা আমাদের রেশনাল এজেন্টের কাজ হবে এই পারফরমেন্স মেজারটাকে ম্যাক্সিমাইজ করা, এই কথাটাই এখানে ডেফিনেশনে বলা হয়েছে। আর যখন একটা এজেন্টকে আমরা এনভায়রনমেন্টে টাস্ক পারফর্ম করতে দেই, সেটাকে এনভায়রনমেন্টে ইন্ট্রোডিউস করার আগে আমরা এনভায়রনমেন্ট সম্পর্কে কিছু নলেজ ওই এজেন্টকে প্রোভাইড করে দিই। ওই জিনিসটাই হচ্ছে থার্ড পয়েন্টে বলা হয়েছে। তাহলে আমাদের রেশনাল এজেন্ট যখন কোনো একটা অ্যাকশন চুজ করে সে হচ্ছে পারসেপ্ট সিকোয়েন্স এবং তার যে প্রায়র নলেজ আছে এই দুটোর ভিত্তিতে সে হচ্ছে অ্যাকশনটাকে চুজ করে, এবং এমন ভাবে অ্যাকশনটাকে চুজ করব যাতে করে আমার পারফরমেন্স মেজারের ভ্যালুটা ম্যাক্সিমাইজ হয়। এটাই হচ্ছে একটা রেশনাল এজেন্টের কাজ। তাহলে আমি একটু আগেই বলেছি যে আমাদের আসলে পারসেপ্ট সিকোয়েন্সের উপর ভিত্তি করে অ্যাকশনটাকে চুজ করতে হবে। তাহলে এই জিনিসটাকে ডিফাইন করার জন্য আমরা একটা ফাংশন ব্যবহার করি যেটাকে বলা হয় এজেন্ট ফাংশন। তাহলে যে কোনো একটা ফাংশন আমরা ম্যাথমেটিক্যালি এইভাবে ডিনোট করে থাকি, যেখানে এ হচ্ছে তার ইনপুট রিপ্রেজেন্ট করে এবং বি হচ্ছে তার আউটপুট রিপ্রেজেন্ট করে, যেটাকে ম্যাথমেটিক্যালি আমরা হচ্ছে ডোমেইন এবং রেঞ্জও বলে থাকি। জিনিসগুলো কি সবাই পরিচিত? জি স্যার। ডোমেন। জি স্যার। ডোমেইনটা হচ্ছে আমরা যদি সিম্পল ওয়েতে বলি একটা ফাংশনের ইনপুট, আর রেঞ্জ হচ্ছে একটা ফাংশনের আউটপুট। তাহলে সেম ভাবে আমরা আমাদের এজেন্টের ফাংশনটাকেও এরকম একটা ম্যাথমেটিক্যাল নোটেশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে আমাদের ইনপুটটা হবে পারসেপ্ট সিকোয়েন্স আর আমাদের আউটপুটটা হবে একটা অ্যাকশন। তাহলে অ্যাকশন গুলো হচ্ছে একটু আগে আমরা যে অ্যাকশন গুলো পড়লাম, লেফট রাইট সাক, আর পারসেপ্ট সিকোয়েন্স হচ্ছে আমাদের যে লোকেশন এবং স্ট্যাটাসের ভ্যালু গুলো রয়েছে যেটা আমরা সেন্সরের মাধ্যমে কালেক্ট করি। তাহলে এই এজেন্ট ফাংশনের কাজ হবে প্রতিটা ইনপুটের কম্বিনেশনের জন্য আউটপুটের কোনো একটা অ্যাকশনকে ম্যাপ করে দেওয়া। এই কথাটাই এখানে বলা হয়েছে।
তাহলে এই জিনিসটাকে আমরা এরকম একটা টেবুলার ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এখানে যদি তোমরা খেয়াল করে দেখো, আমরা প্রতিটা পারসেপ্ট বা প্রতিটা ইনপুটের সাথে তার করেসপন্ডিং অ্যাকশনটাকে চুজ করেছি। তাহলে আমি কয়েকটা এক্সাম্পল তোমাদেরকে একটু এক্সপ্লেন করি যে জিনিসগুলো কেমন। ধরো আমরা যদি 2 নাম্বার এক্সাম্পলটা দেখি, যে লোকেশনের ভ্যালু আছে এ এবং এ লোকেশনের স্ট্যাটাসটা হচ্ছে ডার্টি। তাহলে আমাদের আগে যে লজিকটা ইমপ্লিমেন্ট করেছিলাম এই লজিক অনুযায়ী আমাদের আসলে আউটপুটটা কি হবে, আমরা ধরেই নিয়েছি যে স্ট্যাটাস ডার্টি হলে অপারেশনটা হবে সাক। তাহলে খেয়াল করে যদি দেখো এই পারসেপ সিকোয়েন্সের জন্য আমার করেসপন্ডিং অ্যাকশনটা পাওয়া গিয়েছে সাক। তাহলে আরেকটা এক্সাম্পল যদি দেখাই, যে ধরো আমরা বিতে আছি এবং এই মুহূর্তে বিতে কোনো ময়লা নেই, তাহলে আসলে আমাদের কি করতে হবে, আমরা বি থেকে এতে মুভ করব, দ্যাট মিন্স আমাদেরকে লেফটে যেতে হবে। তাহলে বিতে যদি স্ট্যাটাস ক্লিন হয় আমাদের অ্যাকশনটা হবে লেফট। তাহলে একটা পারসেপ সিকোয়েন্সের জন্য একটা অ্যাকশন কিভাবে লিখতেছি এটা কি সবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। তাহলে প্রথম ইনপুটের ইটারেশনটা শেষ হওয়ার পর আমাদের আসলে কি হবে, এই পারসেপ্টের পাশে আমরা নতুন আরেকটা ইনপুট পাবো। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, একবার টাস্কটা কমপ্লিট করার পর সেকেন্ড বার যখন আবার আমরা সেন্সর থেকে ডাটা কালেক্ট করব, ডান পাশে আমরা আরেকটা ডাটা দেখতে পাবো। এই সিনারিও গুলোকে টেবিলের পরবর্তী লাইনগুলোতে দেখানো হয়েছে। আচ্ছা, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে ইনিশিয়ালি আমরা এ লোকেশনের স্ট্যাটাসটা পেয়েছিলাম ক্লিন, দেন আমরা বি লোকেশনে মুভ করেছি, দেন নতুন পারসেপ্ট আমরা পেয়েছি বি লোকেশনেও ক্লিন। তাহলে আমাদেরকে কি করতে হবে, এটার শর্টকাটটা হচ্ছে তোমার যে পারসেপ সিকোয়েন্স থাকবে নরমালি অ্যাকশনটা শুধুমাত্র লাস্ট পারসেপ্টের উপরই ডিপেন্ড করবে। তাহলে লাস্ট পারসেপ্টে আমরা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে বিতে আছি এবং বি এর লোকেশনটা ক্লিন, তাহলে কি আমাদেরকে এতে যেতে হবে না? জি স্যার। তাহলে আমরা লেফট অ্যাকশনটা পারফর্ম করব বি থেকে এতে যাওয়ার জন্য। তাহলে অনুরূপভাবে যদি আমাদের বি ক্লিন না হয়ে ডার্টি হতো, দেন যেহেতু এটা ডার্টি আমরা হচ্ছে সাক অপারেশন পারফর্ম করতাম। তাহলে পারসেপ সিকোয়েন্সে যখন মোর দেন ওয়ান পারসেপ্ট থাকবে আমাদের আসলে অ্যাকশনটা ডিপেন্ড করবে লাস্ট পারসেপ্ট হিসেবে আমরা কি রিসিভ করেছি তার উপরে। এই টেবিলটা এখানেই কমপ্লিট না, এই জিনিসটা আসলে চলতেই থাকবে। দুইবারের পরে এটার পাশে আবার তৃতীয় আরেকটা পারসেপ্ট আমরা রিসিভ করব, এইভাবে আস্তে আস্তে জিনিসটা গ্রো করতে থাকবে। তাহলে একটা পারসেপ সিকোয়েন্সের করেসপন্ডিং অ্যাকশনটা আমরা কিভাবে লিখতেছি এটা কি সবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। তাহলে আমাদের কাজ হচ্ছে, এটা তো আমরা এজেন্ট ফাংশনটা ডিফাইন করলাম, আমাদের কাজ হচ্ছে এই এজেন্ট ফাংশন যে পারফরমেন্স মেজারকে ডিনোট করবে। ধরে নিলাম যে আমরা কত পার্সেন্ট ময়লা পরিষ্কার করতে পারছি, এটা আমাদের পারফরমেন্স মেজার। তাহলে আমাদের কাজ হবে এই এজেন্ট ফাংশনের মাধ্যমে এই পারফরমেন্স মেজারটাকে ম্যাক্সিমাইজ করা। তাহলেই আমরা বলতে পারবো ওই এজেন্টটা হচ্ছে একটা রেশনাল এজেন্ট। তাহলে আমাদের এজেন্টটা যদি ময়লা পরিষ্কার করার ক্যাপাবিলিটিটা বেশি থাকে তাহলে আমরা বলতে পারবো এটা আসলে একটা রেশনাল এজেন্ট। এতটুকু পর্যন্ত বুঝতে কি কারো কোনো সমস্যা হয়েছে? জি না স্যার। আচ্ছা, তাহলে আমি একটু আগেই বললাম যে আমাদের এজেন্টটা আসলে কোনো একটা এনভায়রনমেন্টে কাজ করবে। তাহলে এজেন্টটাকে আমরা আসলে যেই পারপাসে ডিজাইন করতে চাচ্ছি এই জিনিসটাকে বলা হয় তার টাস্ক এনভায়রনমেন্ট। তাহলে যখন একটা ইন্টেলিজেন্ট এজেন্ট আমরা ডিজাইন করব আমাদেরকে প্রথমে ডিফাইন করতে হবে এর টাস্ক এনভায়রনমেন্টটা কেমন হবে। এই জিনিসটা ডিফাইন করার জন্য মূলত আমরা 4টা ক্রাইটেরিয়া ব্যবহার করি। এখানে এই ক্রাইটেরিয়াগুলোর নাম দেওয়া আছে এবং তাদের নামের আদ্যক্ষর অনুযায়ী এটাকে বলা হয়ে থাকে পিএস ডেসক্রিপশন। তাহলে পি দিয়ে আমরা বুঝাচ্ছি পারফরমেন্স মেজার, একটা এজেন্ট আসলে কতটুকু ভালোভাবে তার কাজ করতে পারছে সেই জিনিসটা আমরা ইভালুয়েট করতে পারি এটার মাধ্যমে। নেক্সট হচ্ছে এনভায়রনমেন্ট, এটা হচ্ছে আমাদের এজেন্টের সারাউন্ডিং এ কি কি জিনিস আছে সেই জিনিসটাকে ডিনোট করে।
ইউজুয়ালি আমাদের এজেন্টের এটার উপরে কোনো কন্ট্রোল থাকে না। দ্যাট মিনস সারাউন্ডিংসটাকে আমরা কন্ট্রোল করতে পারি না। নেক্সট হচ্ছে অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটরটা ব্যবহার করা হয় কোনো একটা অ্যাকশন পারফর্ম করার জন্য। যেমন আমি যে এক্সাম্পল দিয়েছিলাম, আমাদের হিউম্যান বডির যে হাত পা রয়েছে, যেটার মাধ্যমে আমরা কোনো একটা অ্যাকশন পারফর্ম করি, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাকচুয়েটর। আর সবার লাস্টে হচ্ছে আমাদের সেন্সর। এটা মূলত এনভায়রনমেন্ট থেকে ডাটা কালেক্ট করার জন্য আমরা ব্যবহার করি। এই চারটা জিনিস কি সবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমি 1 মিনিটে একটু ব্রেক নিচ্ছি, আমি একটু পানি খেয়ে আসতেছি। একটু ওকে স্যার, বসো সবাই। ওকে ওকে স্যার। আচ্ছা, আমরা আলোচনা করছিলাম পিএস ডেসক্রিপশন নিয়ে আর কি। তাহলে আমরা এখন একটু একটা এক্সাম্পল দেখি যে একটা অটোমেটেড ট্যাক্সি ধরো আমরা ডিজাইন করতে চাচ্ছি, এটার জন্য পিএস ডেসক্রিপশনটা কেমন হতে পারে। তাহলে আমাদের প্রথম যে ক্রাইটেরিয়াটা ডিফাইন করতে হবে সেটা হচ্ছে এটার পারফরমেন্স। আচ্ছা, একটা জিনিস একটু বলে রাখি যে পিএস ডেসক্রিপশন গুলো আসলে ফিক্সড না। এটা আমাদের যে ডিজাইনার সিস্টেমটা ডিজাইন করবে তিনি মূলত হচ্ছে তার কনসেপ্টের উপরে ভিত্তি করে এই পিএস ডেসক্রিপশনটা ডিফাইন করে দিবে। পরীক্ষায় যদি আমি এমন হয় যে তোমাদের কিছু এজেন্টের জন্য পিএস ডেসক্রিপশন লিখতে বলতে থাকি, এমন হতে পারে যে তোমাদের সবার অ্যান্সার গুলো আসলে সেম না, এটা ইউনিক হয়েছে। সেই ক্ষেত্রে যদি লজিক্যালি কারেক্ট থাকে সবার অ্যান্সারটাই আমরা আসলে কারেক্ট হিসেবে বিবেচনা করব আর কি। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ডিজাইন অনুযায়ী বা আমাদের চিন্তা ভাবনা অনুযায়ী পিএস ডেসক্রিপশনটা চেঞ্জ হতে পারে, তবে সেটা লজিক্যালি কারেক্ট হতে হবে। তাহলে আমরা যদি একটা অটোমেটেড ট্যাক্সির জন্য এই ডেসক্রিপশনটা দেখি, আমাদের প্রথম যে পারফরমেন্স মেজারটা হতে পারে সেটা হচ্ছে তার সেফটি। দ্যাট মিনস আমাদের যে ট্যাক্সিটা আছে এটার অ্যাক্সিডেন্ট করার টেন্ডেন্সিটা কেমন। তাহলে এটা কি বেশি হলে আমাদের জন্য ভালো নাকি খারাপ, মানে কম হলে আমাদের জন্য ভালো? কম হলে ভালো স্যার। এটা আমাদের জন্য কম হলে ভালো। তাহলে যখন আমরা পারফরমেন্সকে ম্যাক্সিমাইজ করব, আমাদের উদ্দেশ্য থাকবে সেফটি ক্রাইটেরিয়াটা ম্যাক্সিমাইজ করা। দ্যাট মিনস আমাদের রোড অ্যাক্সিডেন্ট করার টেন্ডেন্সিটাকে কমাতে হবে। সেকেন্ড পারফরমেন্স ক্রাইটেরিয়াটা হতে পারে ডেস্টিনেশন। এটার মানে দাঁড়াচ্ছে যে আমাদের ট্যাক্সিটা কি ঠিকভাবে তার ডেস্টিনেশনে রিচ করতে পারে কিনা। ধরো যে ট্যাক্সির মাধ্যমে আমি 10 বার জার্নি করেছি, এর মধ্যে 8 বার সে সাকসেসফুলি যেতে পেরেছে আর 2 বার সে পারেনি, তাহলে আমাদের এই পারফরমেন্সের আউটপুটটা হবে 80%। নেক্সট আমাদের পারফরমেন্স ক্রাইটেরিয়াটা হতে পারে প্রফিট। যেহেতু আমরা কমার্শিয়াল ওয়েতে ট্যাক্সিটাকে ব্যবহার করতেছি, তাহলে প্রফিটের ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য থাকবে যত কম ডিস্টেন্স কভার করে আমরা আসলে ডেস্টিনেশনে রিচ করতে পারি। এছাড়াও আমাদের লিগ্যালিটি এবং কমফোর্টটাকেও আমরা আমাদের পারফরমেন্সের মেজার হিসেবে ট্রিট করতে পারি। তাহলে পারফরমেন্স জিনিসটা কি, এটা মনে হয় একটা ওভারভিউ তোমরা পেলে যে একটা এজেন্টের জন্য আমরা আসলে পারফরমেন্সটাকে কিভাবে লিখবো। সেকেন্ড আমাদের যে জিনিসটা ডিসক্রাইব করতে হবে সেটা হচ্ছে তার এনভায়রনমেন্ট। দ্যাট মিনস আমাদের গাড়িটার সারাউন্ডিংসে যেই জিনিসগুলো থাকবে। তাহলে প্রথমেই আমাদের গাড়িটা কোনো একটা রাস্তা বা মোটরওয়ের উপর দিয়ে চলবে এবং রাস্তাটা একটা না হয়ে একাধিকও হতে পারে। সেকেন্ড হচ্ছে রাস্তায় অন্যান্য গাড়ি এবং পথচারী থাকবে। আর সবার লাস্টে যেটা থাকবে এনভায়রনমেন্ট, যেটার উপরে আসলে আমাদের কোনো কন্ট্রোল নেই, সেটা হচ্ছে ওয়েদার।
খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের ট্যাক্সি ডিজাইনের ক্ষেত্রে, কিন্তু এটার উপর আসলে নর্মালি আমাদের কোনো কন্ট্রোল থাকবে না। নেক্সট হচ্ছে অ্যাকচুয়েটর, যেটার মাধ্যমে আমাদের ট্যাক্সিটা আসলে এনভায়রনমেন্টের উপরে কোনো একটা অ্যাকশন পারফর্ম করবে। তাহলে আমাদের অ্যাকশন হতে পারে আমরা গাড়িটাকে লেফটে বা রাইটে মুভ করাতে পারি, যার জন্য আমাদের একটা স্টিয়ারিং এর প্রয়োজন পড়বে। আমরা গাড়ির গতি কমানো এবং বাড়ানোর জন্য এক্সিলারেটর বা ব্রেক ব্যবহার করব। সবার লাস্টে হচ্ছে আমাদের ইউজারকে নোটিফাই করার জন্য আমরা হচ্ছে স্পিকার এবং ডিসপ্লে ব্যবহার করতে পারি। আর অন্যান্য গাড়িকে ইন্ডিকেট করার জন্য আমরা হচ্ছে হর্ন ব্যবহার করতে পারি। এর বাইরেও হয়তোবা অন্যান্য অ্যাকচুয়েটর তোমরা এখানে লিখতে পারো গাড়ির জন্য। আমরা এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে এই কটা জিনিস আলোচনা করলাম আর কি। সিমিলারলি আমাদের গাড়ি যখন রাস্তা দিয়ে চলবে, সেই রাস্তার ডাটা কালেকশনের জন্য আমাদেরকে কিছু সেন্সর ব্যবহার করতে হবে। এর মধ্যে হচ্ছে ভিডিও সেন্সরটা আমাদের লাগবে আশেপাশের রাস্তা বা গাড়িগুলোর শনাক্ত করার জন্য। আমরা সোনার সেন্সর ব্যবহার করতে পারি আমাদের সামনে বা পিছনে কোনো গাড়ি আছে কিনা বা তাদের ডিস্টেন্সটা কতটুকু সেটা মেজার করার জন্য। স্পিড মেজার করার জন্য আমরা একটা স্পিডোমিটার ব্যবহার করতে পারি। এছাড়াও আমাদের জিপিএস এবং ইঞ্জিন সেন্সর লাগবে ইঞ্জিনের ডাটা এবং লোকেশনের ডাটা গ্যাদার করার জন্য। তাহলে এটা একটা এক্সাম্পল ছিল যে আমরা একটা অটোমেটেড ট্যাক্সির জন্য কিভাবে আসলে পিএস ডেসক্রিপশনটাকে ডেসক্রাইব করতে পারি। তো তোমাদের বইতে এরকম আরো কিছু এজেন্টের জন্য এই ডেসক্রিপশন গুলো দেওয়া আছে। বাসায় সবাই একটু এগুলো দেখো। যদি কোনোটা বুঝতে সমস্যা হয় আমাকে নেক্সট ক্লাসে বলো, আমি ইনশাল্লাহ সেটা তোমাদেরকে ডিসক্রাইব করে দিব। তাহলে পিএস ডেসক্রিপশনটা কি সবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। তাহলে আমাদের একটা ফোকাস পয়েন্ট ছিল এনভায়রনমেন্ট, যেটাকে আমরা হচ্ছে একটা এজেন্টের সারাউন্ডিংস হিসেবে ট্রিট করতেছি। তো এই এনভায়রনমেন্টটা আসলে বিভিন্ন ধরনের হতে পারে। এখন একটা এজেন্ট আসলে কোন এনভায়রনমেন্টে কাজ করতেছে তার অবস্থার সাপেক্ষে আমরা হচ্ছে এটাকে 6টা ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এখানে সেই ক্যাটাগরিগুলো বলা আছে এবং প্রতিটা ক্যাটাগরিতে আবার হচ্ছে 2টা করে ভাগ রয়েছে। দ্যাট মিনস টোটাল এনভায়রনমেন্ট টাইপ এখানে হচ্ছে 12টা রয়েছে। তো একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা যদি একটা ক্যাটাগরি সম্পর্কে জানি, এখানে ওই ক্যাটাগরির ভাগগুলো হচ্ছে একটা আরেকটার অপোজিট। দ্যাট মিনস একটা যদি আমি জানি, আমি অটোমেটিক্যালি অপরটা কি হবে এটা বলে দিতে পারবো আর কি। আমি তোমাদেরকে শুরুতে ব্রিফলি একটু এক্সপ্লেন করি যে এই ক্যাটাগরিগুলো আসলে আমরা কিভাবে করেছি। তো ফার্স্ট যে এনভায়রনমেন্ট টাইপটা রয়েছে এটাকে বলা হয়ে থাকে ফুলি অবজারভেবল এনভায়রনমেন্ট অথবা পার্শিয়ালি অবজারভেবল এনভায়রনমেন্ট। তাহলে নাম থেকেই মোটামুটি একটা ধারণা করা যাচ্ছে ফুলি অবজারভেবল এনভায়রনমেন্টের ক্ষেত্রে আমরা হচ্ছে সেন্সরের মাধ্যমে সব ধরনের ডাটা কালেক্ট করতে পারবো এনভায়রনমেন্ট থেকে। আর পার্শিয়ালি অবজারভেবল এনভায়রনমেন্টের ক্ষেত্রে আমরা আসলে সেন্সরের মাধ্যমে সব ধরনের ডাটা কালেক্ট করতে পারবো না। আমরা একটু পরে যখন এজেন্টের ডেসক্রিপশন দেখব এই জিনিসটা আরেকটু তোমাদের ক্লিয়ার হবে আর কি। তাহলে সব ডাটা যদি কালেক্ট করা যায় সেটাকে বলবো ফুলি অবজারভেবল এনভায়রনমেন্ট, আর যদি সব ডাটা কালেক্ট করা না যায় সেটাকে আমরা বলবো পার্শিয়ালি অবজারভেবল এনভায়রনমেন্ট। সেকেন্ড টাইপটা হচ্ছে আমাদের ডিটারমিনিস্টিক অর স্টোকাস্টিক। এই কথাটার মানে দাঁড়াচ্ছে যদি আমাদের এনভায়রনমেন্টটা ডিটারমিনিস্টিক হয় তাহলে আমাদের কি অ্যাকশন আমরা চুজ করব সেই অ্যাকশনটা শুধুমাত্র কারেন্ট স্টেটের উপরেই ডিপেন্ড করবে। দ্যাট মিনস আমাদের ইনপুটের আলোকে সরাসরি আমরা বলে দিতে পারবো আমাদের অ্যাকশনটা কি হবে। আর স্টোকাস্টিকের ক্ষেত্রে ইনপুট ছাড়াও আমরা আসলে কোন স্টেটে যাব সেই স্টেটে আমাদের আসলে সাকসেসফুল হওয়ার প্রবাবিলিটি কেমন তার আলোকে আমরা ডিসাইড করব যে কোন অ্যাকশনটা আমরা পারফর্ম করতে চাচ্ছি। আমি যদি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝাই, ধরো আমরা এই স্টেটে আছি, এখান থেকে আমাদের ইনপুট রয়েছে এ এবং এই ইনপুট দিয়ে আমরা অন্য 2টা স্টেটে যেতে পারি। তাহলে এই স্টেটে যাওয়ার আমাদের সাকসেসফুল হওয়ার প্রবাবিলিটি ধরে নিলাম এই স্টেটে 57%, আর এই স্টেটে ধরে নিলাম এটা হচ্ছে 30%।
তাহলে এই ক্ষেত্রে আমাদের কি শুধু ইনপুট জানা থাকলেই আমরা ডিসাইড করতে পারবো আমরা উপরের স্টেটে যাব নাকি নিচের স্টেটে যাব? স্যার এটা তো ইনপুট জানা থাকলে মানে পারতেছি যেতে। এখন ইনপুট শুধু জানলেই হবে না, আমাদের আসলে এই পার্সেন্টেজটাকেও আমরা হচ্ছে ব্যবহার করতেছি। দুইটাই তো এই ইনপুট দিয়ে যাচ্ছে, তাহলে কি তুমি চেষ্টা করবে না যেটা 57% সাকসেস রেট এটাতে যাওয়ার? জি স্যার। এটা কি তাহলে আমাদেরকে মানে পুশ করে পাঠাতে হবে নাকি এটা সিলেক্ট করে দিতে হবে? এটা হচ্ছে আমরা জাস্ট প্রোগ্রামে বলে দিব যে যেটার প্রবাবিলিটি বেশি আমরা ওটাকে চুজ করব। তাহলে আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এখানে এই স্টেটের প্রবাবিলিটিটার উপরে ডিপেন্ড করতেছে আমরা আসলে কোন অ্যাকশনটাকে চুজ করতে চাচ্ছি। তাহলে শুধুমাত্র ইনপুটের উপরে আমাদের অ্যাকশনের চয়েসটা ডিপেন্ড করতেছে না। তাহলে এই প্রবাবিলিটি টার্মটা যদি না থাকতো আমাদের কেসটা হতো এরকম যে একটা ইনপুটের জন্য একটা স্টেট থেকে আমরা একটা মাত্র অপর স্টেটে যেতে পারি আর কি। তাহলে এখানে মুভের সংখ্যা হতো একটা, এখানে যদিও এখানে দেখা যাচ্ছে মুভের সংখ্যা হচ্ছে একাধিক। তাহলে এই ডান পাশেরটাকে আমরা বলি হচ্ছে ডিটারমিনিস্টিক এনভায়রনমেন্ট, যেখানে আমাদের কোন স্টেটে আমরা যাব দ্যাট মিনস হচ্ছে আমাদের অ্যাকশনটা কি হবে শুধুমাত্র কারেন্ট ইনপুটের উপরেই সেটা ডিপেন্ড করবে। আর বাম পাশেরটাকে আমরা বলি হচ্ছে স্টোকাস্টিক। তাহলে স্টোকাস্টিকের ক্ষেত্রে আমরা ইনপুট ছাড়াও কোন স্টেটে গেলে আমরা বেশি সাকসেসফুল হব ওই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হয়। তাহলে এখানে একটা প্রবাবিলিটির এরকম একটা টার্ম যুক্ত থাকবে। তাহলে ডিটারমিনিস্টিকের ক্ষেত্রে আমাদের আসলে চয়েসের কোনো অপশন নাই, যে ইনপুট পাবো ইনপুটের জন্য একটা মাত্র স্টেটেই আমরা আসলে যেতে পারবো। আর স্টোকাস্টিকের ক্ষেত্রে আমাদের কাছে চয়েস থাকবে, আমরা দেখব যে ওই ইনপুটের জন্য আমার চয়েস অফ অ্যাকশন থেকে কোন অ্যাকশনটা বেশি সাকসেসফুল হওয়ার প্রবাবিলিটি রয়েছে, আমরা ওই অ্যাকশনটাকে চুজ করব। পার্থক্যটা কি ক্লিয়ার হয়েছে দুইটা এনভায়রনমেন্টের মধ্যে? জি স্যার। নেক্সট এনভায়রনমেন্ট টাইপটা হচ্ছে এপিসোডিক ও সিকোয়েন্সিয়াল। এই জিনিসটা হচ্ছে অনেকটা আমাদের টিভি মুভি এবং ধারাবাহিক সিরিজের মতো। এপিসোডিক এনভায়রনমেন্টের ক্ষেত্রে আমাদের প্রতিটা এপিসোড একটা আরেকটার সাথে কোনো ডিপেন্ডেন্সি নাই, ইন্ডিপেন্ডেন্ট। দ্যাট মিনস এটা হচ্ছে অনেকটা টিভি মুভির মতো। আর সিকোয়েন্সিয়ালটা হচ্ছে আমাদের আগের স্টেপে আমরা কি অ্যাকশন চুজ করেছি সেটার উপরে ডিপেন্ড করবে আমাদের পরবর্তী স্টেপের অ্যাকশন কি হবে। দ্যাট মিনস একটার সাথে আরেকটা রিলেটেড, এটাকে আমরা বলতেছি সিকোয়েন্সিয়াল। আচ্ছা, আমি যদি একটা এক্সাম্পল বলি, যে ধরো আমি সকালবেলায় রিক্সা দিয়ে অফিসে গেলাম, আবার বিকালবেলায় আমি আমার বন্ধুদের সাথে বিরিয়ানি খেতে পুরান ঢাকায় গেলাম ধরো আর কি। তাহলে সকালের যে অ্যাকশন আমার ছিল রিক্সায় করে অফিসে যাওয়া, তার সাথে বিকালের আমার যে অ্যাকশন বিরিয়ানি খেতে যাওয়া, এই দুটার মধ্যে কি কোনো ধরনের রিলেশন আছে? জি স্যার। রিক্সা। জি স্যার, দুটাতে রিক্সা করে যাবেন। না, আমি ধরে নিলাম যে একটা রিক্সায় গেছে একটা বাসে গেলাম, ধরে নিলাম আর কি। রিলেশন আছে হলো স্যার, কেউ আপনার সাথে ছিল, মানে একা যাননি এরকমটা কি? আসলে এই দুটার মধ্যে কোনো রিলেশনই নাই। তাহলে এই ধরনের টাস্ক গুলোকে আমরা হচ্ছে এপিসোডিক বলতেছি, মানে একটার সাথে আরেকটা রিলেশন নাই। সিমিলারলি ধরো আমি বললাম যে সকালে আমি ভাত খাইছি, বিকাল বেলা আমি ফুটবল খেলতে মাঠে গেছি, দুটার মধ্যে কোনো রিলেশন আছে? নাই। জি স্যার আছে। স্যার দুইটাই দিনে করছেন, রাতে করেন নাই। রাতে করি নাই। আচ্ছা, আরো বড় রিলেশন হচ্ছে দুইটাই আমি করছি, অন্য কোনো পার্সন করে নাই। জি স্যার। মানে আমার কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে এই টাস্ক গুলো আসলে একটা আরেকটার উপর ডিপেন্ড করে না আর কি। তাহলে এই ধরনের জিনিসকে আমরা বলবো হচ্ছে এপিসোডিক এনভায়রনমেন্ট। আর সিকোয়েন্সিয়ালের এক্সাম্পল হতে পারে এরকম যে ধরো তোমার বাসায় দুইটা রুম আছে, একটা রুমে তুমি পড়াশোনা করো আর একটা রুমে তুমি খেলাধুলা করো। তাহলে বাসার দরজা দিয়ে ঢুকলে ডান পাশের রুমে তুমি পড়াশোনা করো আর বাম পাশের রুমে তুমি হচ্ছে খেলাধুলা করো। তাহলে তুমি এখন বাসায় ঢুকে যদি ডান পাশে যাও, তাহলে আসলে তোমার অ্যাকশন কি হবে? পড়াশোনা করা না? তুমি কি ওখানে গিয়ে বলতে পারবো আমি খেলাধুলা করব? জি না স্যার। তাহলে এই যে তুমি ডান পাশের রুমটাকে চুজ করলা, এটার উপরে ডিপেন্ড করতেছে পরবর্তী স্টেপে তুমি কোন অ্যাকশনটা পারফর্ম করতে পারবা। সিমিলারলি তুমি যদি বাম পাশের রুমটা চুজ করতা তাহলে তুমি ওখানে খেলাধুলা করতা,
দ্যাট মিনস এই বাম পাশের রুমটা চুজ করার কারণে আমার আসলে অ্যাকশন গুলা পরের স্টেপে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে সিকোয়েন্সিয়াল এনভায়রনমেন্ট হচ্ছে ওই ধরনের এনভায়রনমেন্ট যে আগের স্টেপের অ্যাকশনের উপর আমার পরের স্টেপের অ্যাকশনটা ডিপেন্ড করবে। সবাই দাবা খেলছো না? জি স্যার। দাবা খেলায় কি একটা চাল দেওয়ার পর আবার নতুন করে চাল দেওয়া শুরু করো, নাকি আগেরটার উপরেই পরের চালটা আগেরটার দিতে উপরে হয়? স্যার বেস করে দেওয়া হয়। আগেরটার উপরে বেস করে স্যার। তাহলে এটাকে আমরা বলতে পারি একটা সিকোয়েন্সিয়াল এনভায়রনমেন্ট। এটা কি সবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, নেক্সটটা হচ্ছে খুবই সহজ, এটাকে বলা হচ্ছে স্ট্যাটিক অর ডাইনামিক এনভায়রনমেন্ট। এটার মানে দাঁড়াচ্ছে যে আমার এজেন্ট যখন এনভায়রনমেন্টে টাস্ক পারফর্ম করতেছে ওই সময় কি তার সারাউন্ডিংস এর কোনো চেঞ্জ হচ্ছে কিনা। যদি সারাউন্ডিংস এর চেঞ্জ হয় সেটাকে আমরা বলবো ডাইনামিক এনভায়রনমেন্ট, আর যদি আমাদের সারাউন্ডিংস এর চেঞ্জ না হয় সেটাকে আমরা বলবো স্ট্যাটিক এনভায়রনমেন্ট। তাহলে ডাইনামিকের উদাহরণটা তোমাদের কি একটু আগে আমি দিছি, কেউ বলতে পারবা যে ডাইনামিকের উদাহরণ কি হবে? স্যার দুইটার মধ্যে কোনো রিলেশন থাকবে না। না, এখানে রিলেশনের কোনো বিষয় নাই, এখানে হচ্ছে আমাদের সারাউন্ডিংসটা চেঞ্জ হচ্ছে কিনা তার উপরে। এই যে তোমাদের অটোমেটেড ট্যাক্সি দেখাইছি, ট্যাক্সি যখন রাস্তা দিয়ে চলবে তখন কি সারাউন্ডিংস ফিক্স থাকবে নাকি চেঞ্জ হবে? সেটা তো চেঞ্জ হবে স্যার। তাহলে এটাকে কোন ধরনের এনভায়রনমেন্ট বলবো? ডাইনামিক। তাহলে এটা হবে হচ্ছে ডাইনামিক এনভায়রনমেন্ট। আর আমাদের এনভায়রনমেন্টটা যদি এমন হতো যে এজেন্ট যখন টাস্ক পারফর্ম করতেছে এনভায়রনমেন্টে কোনো ধরনের চেঞ্জ আসে নাই, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার স্ট্যাটিক এনভায়রনমেন্ট। আরেকটা ক্যাটাগরি বলা হয় যে সেমি ডাইনামিক এনভায়রনমেন্ট। এটার ক্ষেত্রে যেটা হয় যে এনভায়রনমেন্টে কোনো ধরনের পরিবর্তন আসে নাই, কিন্তু যেই এজেন্ট এনভায়রনমেন্টে কাজ করতেছিল তার পারফরমেন্সে পরিবর্তন আসছে। দ্যাট মিনস সে একটা সময় ভালো কাজ করতেছিল, হঠাৎ করে ধরো খারাপ কাজ করলো, আবার এই পারফরমেন্সটা বৃদ্ধি পেল, তাহলে তার পারফরমেন্সের মধ্যে একটা চেঞ্জ আসতেছে। এই ধরনের এনভায়রনমেন্টকে আমরা বলে থাকি হচ্ছে সেমি ডাইনামিক এনভায়রনমেন্ট। তাহলে সেমি ডাইনামিক এনভায়রনমেন্টের ক্ষেত্রে এনভায়রনমেন্টের কোনো পরিবর্তন আসে নাই, কিন্তু যে এজেন্ট এনভায়রনমেন্টে টাস্ক পারফর্ম করতেছে তার পারফরমেন্স মেজারে আমাদের পরিবর্তন চলে এসেছে। নেক্সট যে টাইপটা আছে এটা হচ্ছে আমাদের এজেন্ট টাইমটাকে কিভাবে হ্যান্ডেল করে তার উপরে ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে ডিসক্রিট টাইম, আরেকটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস টাইম। এটা কি দুইটা জিনিস ডিসক্রিট তো ম্যাথমেটিক্যাল ডিসক্রিট? অনেকটা এরকমই আর কি। তাহলে টাইম ডিসক্রিট বলতে আমরা আসলে কি বুঝি? টাইম ডিসক্রিট বলতে আমরা আসলে বুঝি যে মানে আমরা যে ইনপুট রিসিভ করতেছি বা যে অ্যাকশন পারফর্ম করতেছি পরপর দুইটা ইনপুট বা অ্যাকশন পারফর্ম করার মাঝে আমাদের কিছুক্ষণ বিরতি থাকবে আর কি, যেটাকে আমরা ইন্টারভাল বলে থাকি। তাহলে ডিসক্রিট এজেন্টের এক্সাম্পল কেমন হতে পারে? অলরেডি আমি এক্সাম্পলটা বলছি, দেখি কেউ মিলাতে পারো কিনা। স্যার কোশ্চেনটা একটু আরেকবার শুনুন স্যার। মানে কোন এজেন্টের এনভায়রনমেন্টকে আমরা ডিসক্রিট বলতে পারি? দ্যাট মিন্স তার অ্যাকশন গুলোর মধ্যে বা ইনপুট নেওয়ার মধ্যে কিছুটা টাইমের বিরতি থাকবে। এই যে দাবা খেলার কথা বলছি, দাবা খেলার প্রতিটা মুভের মধ্যে কি বিরতি জি থাকে স্যার। না? জি স্যার, মেজারেবল একটা টাইম থাকে। তাহলে এই জিনিসটাকে আমরা বলতে পারি ডিসক্রিট এনভায়রনমেন্ট। তাহলে কন্টিনিউয়াস এনভায়রনমেন্টের এক্সাম্পল কেউ বলতে পারবা? স্যার এটাতে কোনো গ্যাপ নেবে না, সরাসরি মানে দিয়ে দিবে। হ্যাঁ, এটা কোন কন্টিনিউয়াসলি এজেন্ট চলতে থাকবে। কন্টিনিউয়াসলি চলতে থাকবে? কোন এজেন্টের ক্ষেত্রে এরকম দেখেছো? অলরেডি আমি বলেছি। স্যার ড্রাইভিং মানে অটো ড্রাইভিং। হ্যাঁ, অটোমেটেড যে ট্যাক্সি রয়েছে। জি স্যার। এখানে যদি আমরা ডিসক্রিট এনভায়রনমেন্ট ব্যবহার করি তাহলে সমস্যা কি হবে? রাস্তা দিয়ে আর গাড়ি রাস্তা চলতেছে, ঘোরার সময় স্যার মানে থামবে তারপরে যাবে। মানে হ্যাঁ, একটু অথবা তো হচ্ছে থামবে। গাড়ি মনে করো যে এক্সিলারেটরে চাপ দেওয়া ছিল, সামনে আরেকটা গাড়ি ছিল, এখন যদি তুমি মাঝখানের অংশ ইনপুট না নাও তাহলে কি হবে? ওই গাড়ির সাথে ক্র্যাশ লাগিয়ে দিবে। করবে স্যার। জি স্যার, দুইটা ক্র্যাশ করবে।
তাহলে কোন এজেন্ট আমরা ব্যবহার করতেছি তার উপরে ডিপেন্ড করবে তার এনভায়রনমেন্ট টাইপটা কেমন আর কি। এটা আইদার ডিসক্রিটও হতে পারে অথবা এটা কন্টিনিউয়াসও হতে পারে। লাস্ট যেই টাইপটা রয়েছে বা ক্যাটাগরিটা রয়েছে এটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টটা কি সিঙ্গেল এজেন্ট এনভায়রনমেন্ট নাকি এটা মাল্টি এজেন্ট এনভায়রনমেন্ট। আচ্ছা, সিঙ্গেল এজেন্ট এনভায়রনমেন্ট বলতে বোঝায় আমাদের এনভায়রনমেন্টে শুধুমাত্র একটাই এজেন্ট থাকবে, আর মাল্টি এজেন্ট এনভায়রনমেন্ট বলতে বোঝায় আমাদের এনভায়রনমেন্টে একাধিক এজেন্ট থাকতে পারে। তাহলে সিঙ্গেল এজেন্ট এনভায়রনমেন্টের এক্সাম্পল হতে পারে আমাদের যে রোবট ভ্যাকুয়াম ক্লিনারটা ছিল সেটা, আর মাল্টি এজেন্ট এনভায়রনমেন্টের এক্সাম্পল হতে পারে আমরা যদি কোনো একটা ফুটবল খেলার জন্য সকার বট ডিজাইন করি, তাহলে সেখানে আসলে একাধিক প্লেয়ার থাকবে, প্রত্যেকেরই গোল থাকবে নিজেদের পারফরমেন্স মেজারটাকে ম্যাক্সিমাইজ করা বা অপটিমাইজ করা। তাহলে একাধিক এজেন্ট যদি এনভায়রনমেন্টে পারফর্ম করে সেটাকে আমরা বলবো মাল্টি এজেন্ট এনভায়রনমেন্ট, আর আমাদের এনভায়রনমেন্টে শুধুমাত্র যদি একটাই এজেন্ট পারফর্ম করে সেটাকে আমরা বলবো সিঙ্গেল এজেন্ট এনভায়রনমেন্ট। জিনিসটা কি সবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে আমরা 6টা ক্যাটাগরি দেখলাম, এই 6টা ক্যাটাগরির টোটাল হচ্ছে 12 ধরনের এনভায়রনমেন্ট সম্ভব। তোমাদের বইতে 4টা এজেন্টের জন্য এই এনভায়রনমেন্টের মানগুলো কেমন হতে পারে সেটা বলা হয়েছে। আমি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি আর কি, তোমাদের কাজ হচ্ছে এই মানগুলো তো বলে দেওয়া আছে, তোমাদেরকে হচ্ছে এক্সপ্লেইন করতে হবে কেন এটা এনভায়রনমেন্টকে আমরা এরকম বললাম। তাহলে আমার কথাটা দাঁড়াচ্ছে এরকম যে ধরো আমি সলিটিয়ারের জন্য লিখতেছি, তাহলে প্রথম এনভায়রনমেন্ট ক্যাটাগরিটা ছিল এটা কি ফুলি অবজারভেবল নাকি পার্শিয়ালি অবজারভেবল। তাহলে এটার অ্যান্সারটা বলা হয়েছে এটা হচ্ছে ফুলি অবজারভেবল। তোমার কাজ হচ্ছে এটার নিচে একটা এক্সপ্লেনেশন লেখা 1 লাইন বা 2 লাইনের যে কেন এটা এনভায়রনমেন্টকে আমরা হচ্ছে ফুলি অবজারভেবল বললাম। আমার কথাটা কি সবাই বুঝতে পেরেছো? স্যার কোশ্চেনটা একটু আরেকবার বুঝাই দিলে ভালো হয়। হ্যাঁ, আবার বুঝিয়ে দিচ্ছি। তোমাদের বইতে 4টা এজেন্টের জন্য এই 6টা ক্যাটাগরির মান কি হবে সেটা বলা আছে। যেমন ধরো যে ডিটারমিনিস্টিক হলে এটা আইদার ডিটারমিনিস্টিক হবে যেটা ইয়েস বলা হয়েছে, আর যদি এটা নো হয় তার মানে এটা হচ্ছে স্টোকাস্টিক। তাহলে এনভায়রনমেন্টের মানগুলো এখানে বলে দেওয়া আছে। তোমার অ্যাসাইনমেন্টটা হচ্ছে এই মানটা কেন আমরা ফুলি অবজারভেবল বললাম বা কেন এটাকে ডিটারমিনিস্টিক বললাম এটার এক্সপ্লেনেশনটা লেখা। তাহলে প্রতিটা এনভায়রনমেন্ট টাইপের নিচে তুমি একটা এক্সপ্লেনেশন লিখবা 1 লাইন 2 লাইনের যে কেন এটার এনভায়রনমেন্ট টাইপটাকে এটা বলা হয়েছে। কোশ্চেনটা কি ক্লিয়ার হয়েছে? স্যার এখনো বুঝি নাই। আচ্ছা, এই টেবিলে তো মানগুলো দেখা যাচ্ছে, এই মানগুলো কি স্যার। বুঝতেছো নাকি আগে এটা বলো? মানগুলো আসলে কিসের কিসের বেজে লেখা হয়েছে স্যার এটা বুঝতেছি না। এই যে বাম পাশের অংশে দেখো, আমরা একটু আগে যে 6টা ক্যাটাগরি এক্সপ্লেইন করলাম। জি স্যার। অবজার্ভ। জি স্যার ডিটারমিন। তাহলে ধরো আমি এই মানটাকে এক্সপ্লেইন করতে যাচ্ছি। তাহলে ব্যাকগ্যামন হচ্ছে একটা গেম, তাহলে এই গেমের এনভায়রনমেন্ট টাইপটা কি এপিসোডিক কিনা, এটার অ্যান্সারটা হচ্ছে নো দিয়েছে, দ্যাট মিন্স এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল। যেহেতু এপিসোডিক না তার মানে হচ্ছে এটা সিকোয়েন্সিয়াল। তোমার কাজ হচ্ছে এটাকে কেন সিকোয়েন্সিয়াল বললাম সেই এক্সপ্লেনেশনটা আমাকে প্রোভাইড করা। আচ্ছা তার মানে স্যার আমাদেরকে আগে খুঁজে বের মানে এখানে তো দেওয়া আছে কোনটা সিকোয়েন্সিয়াল আর হ্যাঁ, কোনটা হলো মানে মানগুলো সবই দেওয়া আছে এখানে, সবগুলো এনভায়রনমেন্টের। তোমার কাজ হচ্ছে এই মানটা কেন এই মান বললাম এটার এক্সপ্লেনেশনটা আমাকে বলতে হবে। স্যার যদি স্যার মানে ভুল থাকে নাকি স্যার সঠিক আছে? না, সব সঠিক আছে, এখানে কোনো ভুল নাই। ওকে স্যার। এই স্যার 4টা এটা কি তোমাদের বইতে সংজ্ঞার দেওয়া মতো আছে। হবে? হ্যাঁ, সংজ্ঞার মতো, জাস্ট 1 লাইন 2 লাইনে তুমি আর কি এক্সপ্লেইন করবা আর কি, মানে ডিটেইলসে বলা লাগবে না। আর সলিটারি কি? এটা হচ্ছে একটা গেম আর কি, তাস খেলা একটা মানে গেম আর কি, এটাকে আমরা মিলান্তি খেলা বলি আর কি। কিছু রুলস দেওয়া থাকে, ওই অনুযায়ী আমাদের তাসের কার্ডগুলোকে আর কি সাজাতে হয় আর কি।
ইন্টারনেটে একটা সার্চ করলেই পারো, এটা অবশ্য মনে হয় উইন্ডোজ 10-এও আছে আর কি, দেখো গুগলে আছে আর কি। দেখছো এই খেলা? আমি তো আমাদেরকে টাচ জি করিনি। লাল স্যার। এবং কালো এরকম হচ্ছে অল্টারনেটিভ ডেকে সাজাতে হয় আর কি। এখানে দুই হচ্ছে সব থেকে ছোট পয়েন্ট আর কি, এটাকে হচ্ছে মানে একদম সবার উপরে রাখা যায় আর কি। যেমন এখানে ক্লিক করে আমি হচ্ছে শাফল করলাম, 7 বসানোর মনে হয় এটা এখানে জায়গা সিরিয়াল নাই। ওয়াইজ স্যার, সিরিয়াল ওয়াইজ হ্যাঁ, মিলাইছে। সিরিয়াল ওয়াইজ আমাকে সাজাতে হবে এবং ডেকগুলো হবে কালার অল্টারনেট আর কি, মানে লালের পরে কালো হবে, আবার লাল হবে, আবার কালো হবে, এইভাবে। তো এখানে রাখা যাওয়ার কথা, এখানে রাখা যাচ্ছে না। স্যার এটা তো ওই যে বাম পাশে ইয়ে, এটাকে হচ্ছে সলিটিয়ার গেম বলে আর কি। এটাকে হচ্ছে সাজাতে হবে আমাদের হচ্ছে একদম 2 থেকে শুরু করে, 2 এর পরে কিং, দেন হচ্ছে কুইন, জ্যাক, এরপরে হচ্ছে 10, এভাবে করে একদম সবার লাস্টে হচ্ছে টিক্কাটা থাকবে আর কি। সবাই মনে হয় দেখছো এই খেলাটা আর কি। এটাকে আমরা ওই জি যে স্যার এটা সব পেশেন্সও বলে থাকি আর পিসিতেই কি। স্যার থাকে। এটা মানে উইন্ডোজের সব পিসিতেই থাকে আর কি। আর ব্যাকগ্যামনটা হচ্ছে আমাদের লুডো খেলার মতোই, একটু ডিফারেন্ট আর কি। তাহলে এটা আমি তোমাদের অ্যাসাইনমেন্ট আকারে দিব, বিএসসি তে আমি একটা সেকশন ক্রিয়েট করে দিব আর কি অ্যাসাইনমেন্টের। তাহলে তোমাদের কাজ হচ্ছে এনভায়রনমেন্টের মানগুলো বলে দেওয়া আছে, তোমাকে হচ্ছে এক্সপ্লেনেশন গুলো লিখতে হবে আর কি। 1 লাইন বা 2 লাইনে লিখলেই হবে, মানে ডিসক্রাইব করা লাগবে না আর কি। সবার কি এটা ক্লিয়ার হয়েছে? স্যার এটা কবে জমা দিতে হবে? আমি এটা 2-3 উইক টাইম দিব আর কি, আমার অ্যাসাইনমেন্টটা আমি লিখে দিব আর কি। জি স্যার। তাহলে তো স্যার আমাদের মানে সব কয়টার জন্য লিখতে মানে হচ্ছে। হ্যাঁ, সব কয়টার জন্য লিখতে হচ্ছে, টোটাল তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে তোমার 4 × 6 24টা আর কি ডিসক্রাইব জি করতে স্যার। হবে। 24। এই জন্যই বললাম যে মানে সংক্ষেপে লিখবা আর কি, 1 লাইন 2 লাইন। এটা ওয়ার্ড ওকে স্যার। ফরম্যাটেও লিখতে পারো অথবা তুমি চাইলে খাতায়ও লিখতে পারো, সমস্যা নেই আর কি। ওকে স্যার। তাহলে আমরা এনভায়রনমেন্টের টাইপ সম্পর্কে ক্লিয়ার হলাম আর কি। স্যার স্লাইডটা কি বিএলসি তে দেওয়া আছে না এটা? হ্যাঁ, অলরেডি দেওয়া আছে। এটা হচ্ছে উইক 3 এর আন্ডারে এই যে লেকচার স্লাইড। এটা কি অ্যাক্সেস করা যাচ্ছে না? করা যাওয়ার তো কথা, অ্যাক্সেস করা যাওয়ার কথা আর কি। যদি জি প্রবলেম স্যার। হয় আমাকে জানাও আর কি। জি স্যার। স্যার টপিক 2 এটা তো, এটাই তো না স্যার? হ্যাঁ, টপিক 2 যেটা আর কি। হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, আমরা যদি একটা এনভায়রনমেন্টকে যদি সিম্পল সেন্সে চিন্তা করি, তাহলে এটা হবে হচ্ছে ফুলি অবজারভেবল এনভায়রনমেন্ট। এটা হবে ডিটারমিনিস্টিক, এপিসোডিক, স্ট্যাটিক, ডিসক্রিট এবং সিঙ্গেল এজেন্ট। কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে যখন আমরা কোনো একটা জিনিসকে ইমপ্লিমেন্ট করি, রিয়েল ওয়ার্ল্ডের সিচুয়েশন গুলো নর্মালি হয় তার অপোজিট। তাহলে সিম্পল ওয়েতে যদি ট্রিট করতে চাই, আমাদেরকে উপরের টাইপগুলোর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে এনভায়রনমেন্টকে। আর রিয়েল ওয়ার্ল্ড সিনারিওকে আমরা যদি রিপ্রেজেন্ট করতে চাই, সেটা হচ্ছে তার অপোজিট টাইপগুলো দিয়ে আমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে একটা এজেন্টের এনভায়রনমেন্টটা কেমন হতে পারে এটা কি সবার ক্লিয়ার হলো? আমরা মোটামুটি 6টা ক্যাটাগরিতে সেটাকে ভাগ করলাম আর কি। জি স্যার ক্লিয়ার। আচ্ছা, আমরা যদি শুরুতে একটু ফেরত আসি। দেখো এখানে আমরা একটা এজেন্টের ডিসিশন মেকিং এর পার্টটাকে একটা কোশ্চেন চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করতেছে। দ্যাট মিনস এখানে আসলে কি বসবে সেটা আমরা এখানে শুরুতে দেখাই নেই। আমাদের আজকের আলোচনা শেষ পর্যায়ে আমরা হচ্ছে দেখাবো যে এই ডিসিশন মেকিংটা আমরা আসলে কিভাবে ডিজাইন করতে পারি। আজানটা শেষ হোক, এরপর আমি কন্টিনিউ করছি। ওকে স্যার।
তাহলে এখন মূলত আমরা দেখার ট্রাই করব যে একটা এজেন্টের আমরা আসলে এই লজিকের পার্টটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। মোটামুটি আমাদের 4টা ওয়েতে লজিকের পার্টকে ইমপ্লিমেন্ট করা যায়। আমাদের বইতে আসলে আরো একাধিক ওয়ে আছে। আমরা মূলত আমাদের ডিসকাশনে এই 4টাকেই ফোকাস করব আর কি। একটা অলরেডি তোমাদেরকে দেখানো হয়েছে, সেটা হচ্ছে এই সিম্পল রিফ্লেক্স এজেন্ট। এই এজেন্টের ক্ষেত্রে আমরা মূলত হচ্ছে সিম্পল ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে আমাদের লজিকটাকে ইমপ্লিমেন্ট করে থাকি, যেটাকে আমাদের এখানে হচ্ছে কন্ডিশন অ্যাকশন রুলস বলা হচ্ছে। তাহলে এই এজেন্টটা হচ্ছে সব থেকে সিম্পল আর কি। এখানে আমরা যেটা করি, একটা এজেন্টের মাধ্যমে ডাটা কালেক্ট করি, যেটা আমাদেরকে বুঝতে সহায়তা করে যে আমাদের ওয়ার্ল্ডের এই মুহূর্তে অবস্থা কি। দেন আমরা এই সেন্সরের ডাটার সাপেক্ষে কন্ডিশন অ্যাকশন রুলস ব্যবহার করে একটা অ্যাকশন চুজ করি যে এখন আমাদের আসলে কি পারফর্ম করা উচিত। তাহলে এখানে জাস্ট ইনপুট দেওয়া হয়, এটাকে একটা ইফ এলস স্টেটমেন্টের সাথে ম্যাচ করানো হয়, দেন এখান থেকে আমরা একটা অ্যাকশন আউটপুট আকারে পেয়ে যাই। এই জিনিসটাকেই বলা হচ্ছে একটা সিম্পল রিফ্লেক্স এজেন্ট। জিনিসটা কি সবার ক্লিয়ার হয়েছে? তাহলে উপরে আমরা যে এক্সাম্পলটা দেখেছিলাম, এই এক্সাম্পলটা মূলত একটা সিম্পল রিফ্লেক্স এজেন্টের এক্সাম্পল। তাহলে এই টাইপের এজেন্টের বৈশিষ্ট্য হচ্ছে এদের কোনো ধরনের মেমোরি থাকে না। দ্যাট মিন্স হচ্ছে তুমি আগের স্টেপে কি পারফর্ম করেছো, পরের স্টেপে সেইটা সম্পর্কে তোমার কাছে কোনো ডাটা থাকে না। প্রতিবার তুমি হচ্ছে সেন্সর থেকে যে ডাটা পাবা, সেই ডাটার সাপেক্ষে জাস্ট কন্ডিশন অ্যাকশন রুলস এর আলোকে অ্যাকশনকে চুজ করে ফেলবা। তাহলে একটা এক্সাম্পল ছিল আমাদের ভ্যাকুয়াম ক্লিনারটা, আর একটা এক্সাম্পল হতে পারে আমাদের মেল শর্টিং রোবট, যার কাজ হচ্ছে আমাদের ডেস্টিনেশন অনুযায়ী আমাদের চিঠিগুলোকে তার করেসপন্ডিং ব্যাগে শর্ট করে ফেলা। স্যার মানে রেস্টুরেন্টে যে খাবার দেয় ওটা কি হতে পারে রোবট যেটা? হ্যাঁ, সেটাকেও বলতে পারো যে কোন টেবিলে খাবারটা যাবে সেটা শর্ট করে দিবে। জি স্যার। তাহলে এখানে যে এক্সাম্পলটা বলা হয়েছে যে ধরো এনভায়রনমেন্টটা হতে পারে যে একটা কনভেয়ার বেল্ট আছে, যেখানে আসলে আমরা অনেকগুলো চিঠিকে আর কি সেখানে পাঠানো হচ্ছে। আমাদের কাজ হচ্ছে বা যে রুলসটা আমরা সেট করব সেটা হচ্ছে সিটির ভ্যালুটা আমরা কম্পেয়ার করব। যেমন এখানে সিটির ভ্যালু পাওয়া গেছে এডিন, এটার মানে হচ্ছে এটা স্কটল্যান্ডের রাজধানী ছিল। এত কমপ্লেক্স এক্সাম্পল না দিয়ে সহজভাবে বলি যে সিটির ভ্যালু ধরো ঢাকা পাওয়া গেল, তাহলে আমরা ঢাকা শহরের যেই ব্যাগ আছে সেখানে আমরা চিঠিটাকে দিয়ে দিব। সিমিলারলি যদি এই সিটির ভ্যালুটা চিটাগাং পাওয়া যায়, তাহলে চিটাগাং এর জন্য যে ব্যাগটা আছে সেখানে আমরা চিঠিটাকে পাঠিয়ে দিব। তাহলে এখানে জাস্ট একটা সিম্পল ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে আমরা আসলে আমাদের লজিকটাকে ডিজাইন করেছি। তাহলে এই এজেন্টটা মোটামুটি ভালো পারফর্ম করতে পারে, প্রবলেম অ্যারাইজ করে যদি আমাদের এনভায়রনমেন্টটা পার্শিয়ালি অবজারভেবল এনভায়রনমেন্ট হয়। তাহলে একটু আগেই যে ডেফিনেশনটা তোমাদেরকে বলেছি যে পার্শিয়ালি অবজারভেবল এনভায়রনমেন্টের ক্ষেত্রে আমরা আসলে এনভায়রনমেন্ট সম্পর্কে সকল ইনফরমেশন কালেক্ট করতে পারি না। তাহলে কিছু ইনফরমেশন রয়েছে, সেই ইনফরমেশন গুলোকে আসলে কালেক্ট করা সম্ভব নয় সেন্সরের মাধ্যমে। তাহলে আগের এজেন্টের সাথে যদি আমরা কম্পেয়ার করি, আমরা এখানে শুধুমাত্র এই জিনিসটাকে নতুন ইন্ট্রোডিউস করেছি, আর বাকি অংশগুলো আগের মতোই রয়েছে। এই জিনিসটাকে আমরা বলে থাকি এই এনভায়রনমেন্টের একটা মডেল। তাহলে আগের এজেন্টের সাথে এই এজেন্টের ডিফারেন্সটা হচ্ছে এইখানে আমরা এজেন্টের একটা মেমোরি রাখতেছি, যে মেমোরিতে আমরা হচ্ছে ওই এজেন্টের স্টেটটাকে সেভ করে রাখতেছি। তাহলে এই স্টেট যেটাকে আমরা মডেল বলতেছি, এখানে আসলে আমরা কি কি ইনফরমেশন রাখবো। একটা ইনফরমেশন থাকবে যে কারেন্টলি আমরা কোন স্টেটে রয়েছি এনভায়রনমেন্টের। আমাদের আরেকটা ইনফরমেশন থাকবে যে যদি আমরা এনভায়রনমেন্টে কোনো কিছু পারফর্ম না করতাম, তাহলে এনভায়রনমেন্টটা ইন্ডিপেন্ডেন্টলি কিভাবে চেঞ্জ হতো, যেটাকে বলা হচ্ছে হাউ দ্য ওয়ার্ল্ড ইভলভস।
তাহলে একটা রাখতেছি আমাদের কারেন্ট স্টেট, সেকেন্ড আমরা সেভ করে রাখতেছি যে ওয়ার্ল্ডটা কিভাবে ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ হচ্ছে, আর থার্ড আমরা সেভ করে রাখতেছি আমাদের যে অ্যাকশন সেটা আসলে ওয়ার্ল্ডকে কিভাবে ইম্প্যাক্ট করতেছে। দ্যাট মিনস আমাদের কাজের উপরে ওয়ার্ল্ডের কি প্রভাব রয়েছে। তাহলে এই তিনটা ডাটার আলোকে আমরা প্রতিবার হচ্ছে আমাদের এই স্টেটের ভ্যালুটাকে আপগ্রেড করব। তাহলে এবার আমরা যখন ডিসিশন মেকিং করব, শুধুমাত্র আমাদের সেন্সরের ডাটা এবং কন্ডিশন অ্যাকশন রুলস নয়, এই মডেলের ডাটাটাকেও আমরা হচ্ছে কনসিডার করব। জিনিসটা তোমাদের কাছে অনেক জটিল মনে হচ্ছে, আমি একটা সিম্পল এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা একটু এক্সপ্লেইন করি যে আমরা আসলে কি চেঞ্জ করতেছি। ধরো এটা আমাদের একটা রুম, যেটা হচ্ছে আমরা একটু আগে ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করছিলাম, যেটার মাধ্যমে ধরো এই রুমটাকে আমরা পরিষ্কার করতে চাচ্ছি। আচ্ছা, আমাদের রুমগুলো কি অলওয়েজ এরকম ফাঁকা থাকে? জি না স্যার। স্যার। নরমালি এখানে ফার্নিচার বা অন্যান্য জিনিস থাকে না? ইয়েস স্যার। তাহলে আমি যদি এই রুমটাকে এখন একটু হাইলাইট করি, যে ধরে নিলাম যে এই রুমের কিছু কিছু অংশে কিছু ফার্নিচার রয়েছে, এদেরকে আমি ব্লু কালার দিয়ে মার্ক করলাম। আচ্ছা, এই ব্লু কালারের রিজন গুলো থেকে কি আমরা সেন্সরের মাধ্যমে ডাটা কালেক্ট করতে পারবো? জি স্যার। কালেক্ট করা যাবে? ফার্নিচারের লোকেশনে কি রোবট ভ্যাকুয়াম ক্লিনার যেতে পারবে? স্যার মানে এখানে যে ফার্নিচার আছে এটা তো বুঝতে পারবে। হ্যাঁ, এটা বুঝতে পারলাম, কিন্তু মানে এই লোকেশন গুলো থেকে কি আর কোনো ডাটা কালেক্ট করা যাবে? জি না স্যার, যতটুকু খালি আছে আচ্ছা, এই অতটুকু। জন্যই এটাকে আমরা হচ্ছে পার্শিয়ালি অবজারভেবল এনভায়রনমেন্ট বলতেছি, যে এই এনভায়রনমেন্টের সকল লোকেশনের ডাটা আসলে আমরা কালেক্ট করতে পারি না। আচ্ছা, এবার ধরো যে আমাদের রোবটটা যখন শুরুতে ক্লিন করা শুরু করলো, ধরে নিলাম যে প্রথমবার এই অংশটা ক্লিন করেছে, দেন সেকেন্ড ইটারেশনে এই অংশটা ক্লিন করেছে। স্যার এটা কি স্যার লেফট রাইট হবে না ভ্যাকুয়াম ক্লিনারটা? না, লেফট রাইটটা তো তোমাদের একদম সিম্পল এক্সাম্পল দেওয়ার জন্য শিখিয়েছি আর কি। অ্যাকচুয়াল ভ্যাকুয়াম ক্লিনার কি শুধু লেফট রাইট দিলেই হবে? সব ডিরেকশনে মুভ করতে পারতে হবে। না স্যার ওইটা বলতেছি না, মানে আপনি স্যার একদিকে অ্যারো দিয়ে বুঝালেন না, ওইটার কথা বলতেছিলাম। মানে ওটা তোমাদেরকে মানে সিম্পল সিনারিওতে এক্সপ্লেইন করার জন্য বলেছি আর কি। জি স্যার ঠিক আছে। আচ্ছা, ধরো যে প্রথম দুইটা ইটারেশনে আমরা এই দুইটা রিজনকে ক্লিন করলাম, যেটাকে আমি গ্রিন কালার দিয়ে মার্ক করেছি। আচ্ছা, পরের বার যখন আমি পরিষ্কার করতে যাব, এই অংশগুলো কি পরিষ্কার করার দরকার আছে? জি না স্যার, এগুলোই অলরেডি কি বলে যে হয়ে গেছে, ক্লিন পরিষ্কার হয়ে হয়ে গেছে। গিয়েছে, জি স্যার। ক্লিন হয়ে গিয়েছে। তাহলে এটাকে আমি রুমের একটা ম্যাপ হিসাবে ট্রিট করতে পারি, যে ম্যাপটা আসলে আমার এজেন্টটাকে ইনফরমেশন দিচ্ছে যে কোন জায়গায় আমাদের আসলে ফার্নিচার রয়েছে বা অবজেক্ট রয়েছে যেখানে আমাদের পরিষ্কার করার দরকার নাই, এবং কোন অংশগুলোকে আমরা অলরেডি পরিষ্কার করে ফেলেছি, যেগুলোকে আমাদের রিপিট করার দরকার নেই। তাহলে এই জিনিসটাকে যদি আমরা সিম্পল রিফ্লেক্স এজেন্ট দিয়ে ইমপ্লিমেন্ট করতাম, তাহলে প্রতিবারই কিন্তু রুমটাকে সে এরকম একটা ফাঁকা ব্লক হিসেবে ট্রিট করতো, কারণ ওইখানে কি মেমোরিতে কোনো ডাটা রেখে দিয়েছিলাম? জি না স্যার। তাহলে এই যে আমি মডেলটা ডেভেলপ করেছি, যেটাকে একটা রুমের ম্যাপ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করলাম, এই মডেলটাই হচ্ছে আমাদের আগেরটার সাথে ডিফারেন্স। তাহলে এই মডেলটা ব্যবহার করলে আমাদের সুবিধা কি হবে? আমি জানি যে এই ব্লু কালারের অংশগুলো আসলে আমি পরিষ্কার করতে পারবো না, আর গ্রিন কালারের অংশগুলো অলরেডি পরিষ্কার করা হয়েছে। তাহলে আমি কিন্তু শুধুমাত্র এই এমটি স্পেস গুলোকে পরিষ্কার করব, যেগুলোকে অলরেডি আমরা মার্কআপ করিনি। তাহলে আমাদের কি এফিসিয়েন্সি বেড়ে গেল না? সিম্পল জি রিফ্লেক্স স্যার। ব্যবহার করলে প্রতিবার পুরো রুমকে আমার সার্চ করতে হচ্ছে, আর মডেল বেসডের ক্ষেত্রে একবার মডেল তৈরি করে ফেললে দেন হচ্ছে আমরা শুধুমাত্র এমটি স্পেস গুলোকে সার্চ করতেছি। স্যার এটা কি স্যার প্রত্যেকবার মডেল করবে নাকি স্যার মানে একবার করে নেবে? আচ্ছা, যেমন ফার্নিচারের ক্ষেত্রে আর আমাদের আপাতত দরকার নেই,
তাহলে প্রতিবার মডেল আপডেট হবে হচ্ছে আমরা যে অংশগুলোকে ক্লিন করেছি সেটাকে রুমের ম্যাপের ভিতর আমরা ইনক্লুড করে দিব। কিন্তু স্যার এখানে কোশ্চেন হলো, মানে সাপোজ আমি অন্য আরেকটা রুমে ভ্যাকুয়াম ক্লিনারটাকে ইনস্টল করলাম, তো সেই ক্ষেত্রে তো ওই ম্যাপের অনুযায়ী ক্লিন করবেন, তাহলে আমাকে আবার নতুন করে ম্যাপটা জেনারেট করতে হবে। এই মানে যে তখন এখানে এই যে স্টেটের ভ্যালুটা, স্টেটটা তখন হচ্ছে আবার ইনিশিয়াল স্টেটে চলে যাবে। সেইটার ভ্যালু কি মানে চেঞ্জ করা যাবে এরকম একটা ফাংশন থাকবে? হ্যাঁ, এরকম একটা ফাংশন। অ্যাকচুয়ালি ভ্যালুটা কিন্তু আপডেটই হবে। ধরো যে এটাকে আমি স্টেট 1 দিয়ে রিপ্রেজেন্ট করলাম, তাহলে শুরুতে যখন ফার্নিচার গুলোকে ডিলিট করেছি এটা তখন হচ্ছে স্টেট 1 থেকে স্টেট 2 তে আপডেট হবে। দেন ধরো যে এই অংশটা আমরা পরিষ্কার করলাম, তাহলে এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করার সময় যেহেতু এটা নতুন স্টেট, এটা হবে স্টেট 3। আচ্ছা তাহলে স্যার, তুমি আমি যে যে কোশ্চেনটা, স্টেট, জি স্যার, আলাদা আলাদা যে স্টেট তৈরি করতেছি, যখন নাকি আবার পূর্বেরটাতে ব্যাক যাব, ওটা কি তখনও সেভ থাকবে নাকি ওটা আবার রিমুভ হয়ে যাবে? এটা তোমার মানে ডিজাইনের উপর ডিপেন্ড করবে। তুমি চাইলে ওটা রিমুভ করে দিতে পারো, তুমি চাইলে ওটা স্টোর করে রাখতে পারো। আর তোমার যে কোশ্চেনটা ছিল যখন নতুন রুমে যাব তখন হচ্ছে সব মুছে যাবে, তাহলে আমরা আসলে কোন স্টেটে ব্যাক করব? এটা আবার জি স্টেট স্যার, 1 এ ব্যাক করব, যেটা কিনা ওই যে খালি রুমে ইনস্টল করা যেটা ছিল। হচ্ছে খালি রুমে আমাদের স্টোর করা ছিল। জি স্যার। তাহলে এই মডেল বেসড এজেন্টের আমাদের অ্যাডভান্টেজটা কি সবার কি ক্লিয়ার হয়েছে? যে একই কাজ আমাদের বারবার রিপিট করতে হচ্ছে না, এফিসিয়েন্সি বেড়ে যাচ্ছে আমাদের। জি স্যার। এই কথাটাই এখানে বলা হয়েছে আর কি, ডেসক্রিপশনটা দেওয়া নাই, আমি এটা তোমাদেরকে এই ছবি এঁকে আর কি ডিসক্রাইব করে দিলাম। এবার আসি যে নর্মালি যেটা হয় একটা এজেন্ট হচ্ছে মাল্টিপল টাইপের কাজ করতে পারে। তাহলে আসলে আমি এখন কোন অ্যাকশনটা চুজ করব এটা ডিপেন্ড করবে আমরা আসলে কোন গোলটাকে অ্যাচিভ করতে চাচ্ছি। তাহলে একটা যদি সহজ এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করি, আমরা ধরো এই মুহূর্তে ঢাকাতে আছি। তাহলে ঢাকা থেকে ধরো যে 3টা সিটিতে যাওয়া যায়, ধরে নিলাম চিটাগাং, ধরে নিলাম খুলনা, এবং ধরে নিলাম এটা হচ্ছে রাজশাহী। তাহলে আমরা ধরে নিলাম যে লেফটে গেলে আমরা চিটাগাং যাব, স্ট্রেটে গেলে খুলনা, আর রাইটে গেলে রাজশাহী। আচ্ছা, এখন কেউ যদি চিটাগাং যেতে চায় এবং মুভ করে রাইট সাইডে, তাহলে কি আর চিটাগাং এ যাওয়া যাবে ঢাকা থেকে? জি না স্যার, ওনাকে আবার ঢাকা ব্যাক করতে হবে। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে আমাদের কাছে যদি এরকম চয়েস অফ অ্যাকশন থাকে, তাহলে একটা অ্যাকশন আমাদেরকে পার্টিকুলার একটা গোল রিচ করতে সহায়তা করে। যেমন রাইট দিয়ে গেলে আমরা আসলে রাজশাহী যেতে পারবো। তাহলে আমাদের গোলের উপরে আসলে ডিপেন্ড করতেছে এখানে আমরা আসলে কোন অ্যাকশনটাকে চুজ করব। যদি আমাদের গোল হয় চিটাগাং যাওয়া, আমরা তখন অ্যাকশন হিসেবে লেফটটাকে চুজ করব। এই জিনিসটা কি সবার ক্লিয়ার হলো? জি স্যার। তাহলে গোল বেসড এজেন্টের কাজই হচ্ছে এটা, যে একই এজেন্ট যদি মাল্টিপল টাস্ক করতে পারে, তাহলে এই মুহূর্তে আমরা কোন কাজটা করতেছি তার উপরে ডিপেন্ড করবে আমাদের অ্যাকশনটা কেমন হবে আর কি। তাহলে আমরা যদি আগের এজেন্টের সাথে এটাকে কম্পেয়ার করি, আমাদেরকে হচ্ছে এখন এই অংশটা নতুন ইনকর্পোরেট করতে হচ্ছে। এটা মূলত আমাদেরকে ইন্ডিকেট করতেছে যে আমরা এই অ্যাকশনটা পারফর্ম করলে কতটুকু গোল অ্যাচিভ করতে সক্ষম হব আর কি। তাহলে এখানে আমাদেরকে আসলে যখন ডিসিশন মেকিং করব, আমাদের আসলে এখানে কোনো কন্ডিশন অ্যাকশন রুলসকে বিবেচনা করতে হবে না, মূলত গোলটাকে বিবেচনা করতে হবে যে আমরা কোন গোলটা রিচ করতে চাচ্ছি। এই ধরনের প্রবলেমকে বলা হয় হচ্ছে সার্চ এবং প্ল্যানিং এর প্রবলেম। আমরা মোটামুটি লেকচার 4 এ ইনশাআল্লাহ হচ্ছে এই টাইপের প্রবলেম নিয়ে আলোচনা করব আর কি। তাহলে এই টাইপের এজেন্ট কখন আমরা ব্যবহার করব? যদি একই এজেন্ট মাল্টিপল টাস্ক করতে পারে, দ্যাট মিন্স তার একাধিক গোল থাকে, তাহলে কোন গোলটা আমরা অ্যাচিভ করতে চাচ্ছি সেটা হচ্ছে গোল বেসড এজেন্টের মাধ্যমে আমরা ডিটারমাইন করতে পারবো। জিনিসটা কি সবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। তাহলে এখানে যে এক্সাম্পলটা বলা হয়েছে এটা হচ্ছে একটা রোবট মেইডের কথা বলা হয়েছে। তাহলে রোবট মেইডের বৈশিষ্ট্য হচ্ছে সে একাধিক টাস্ক
পারফর্ম করতে পারে, সে আইদার কাপড় ধুইতে পারে, রুম পরিষ্কার করতে পারে, অথবা আমাদের যে টেবিল রয়েছে আর কি, ধরো যে ডাইনিং টেবিল আর কি, সেই টেবিলটাকে সে হচ্ছে গোছাতে পারে। এর উপরে ধরো যে আমরা টেবিল ক্লথ দিলাম, দেন হচ্ছে কিছু কাটলারি দিলাম। তাহলে এখন ধরো যে তুমি কাপড় পরিষ্কার করতে চাচ্ছ, তাহলে টাইডি রুম করার যে অ্যাকশন গুলো, এটা যদি তুমি ক্লিন ক্লথ করার জন্য ব্যবহার করো, তাহলে কি তুমি তোমার গোলে রিচ করতে পারবা? স্যার কোশ্চেনটা স্যার আরেকবার একটু শুনুন স্যার। আচ্ছা, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে কাপড় পরিষ্কার করতে যাচ্ছ, কিন্তু তুমি অ্যাকশন পারফর্ম করলা রুম গোছানোর, তাহলে কি কাপড় পরিষ্কার জি হবে? না স্যার, জি না স্যার। সিমিলারলি তুমি রুম গোছাতে চাচ্ছ, অ্যাকশন পারফর্ম করলা কাপড় পরিষ্কার করার, তাহলে কি রুম গোছানো যাবে? না স্যার, স্পেসিফিক হতে হবে। তাহলে এখানের গোলটা কি সেটা ডিটারমাইন করবে আমার আসলে অ্যাকশনটা কি হবে। এই কথাটাই এখানে বলার ট্রাই করেছি, যে কোন সিটিতে যেতে যাচ্ছি সেটাই আসলে ডিটারমাইন করবে আমরা কি লেফটে যাব, স্ট্রেটে যাব, নাকি রাইটে যাব। তাহলে এই টাইপের এজেন্টে আমরা কখন ব্যবহার করব? যদি আমাদের এজেন্ট মাল্টিপল গোল অ্যাচিভ করতে পারে, এবং আমরা যদি কোনো একটা পার্টিকুলার গোলকে রিচ করতে চাই, তখন হচ্ছে আমরা গোল বেসড এজেন্টকে ব্যবহার করব। তাহলে এখানে আমাদেরকে মূলত অনেকগুলো সার্চ করতে হবে। এটার মেইন কারণ হচ্ছে, আমরা কি ঢাকা থেকে চিটাগাং একটা স্টেপের মাধ্যমে যাই? শুরুতে ধরো আমরা যদি গুলিস্তান থাকি, গুলিস্তান থেকে আমাদের সায়দাবাদ যেতে হবে, দেন হচ্ছে আমরা কাঁচপুর যাব, দেন কুমিল্লা যাব, দেন ফেনী যাব, ধরে নিলাম এরপর মিরসরাই যাব, দেন হচ্ছে আমরা চিটাগাং এ যাব। তাহলে দেখো কয়টা স্টেপ পারফর্ম করে আমাদেরকে আসলে এই ঢাকা থেকে চিটাগাং রিচ করতে হয়েছে। তাহলে এই যে সিকোয়েন্স অফ অ্যাকশন খুঁজে বের করা আমাদের পার্টিকুলার গোল রিচ করার জন্য, এই কাজটাই আমরা হচ্ছে সার্চ এবং প্ল্যানিং এর মাধ্যমে করে থাকি। আমরা ইনশাআল্লাহ লেকচার 4-এ আর কি এরকম কিছু টেকনিক দেখবো, যে আমরা সার্চ করে আসলে কিভাবে আমাদের গোলটাকে খুঁজে বের করতে পারি। তাহলে গোল বেসড এজেন্টটা কি মোটামুটি ক্লিয়ার হয়েছে সবার? জি স্যার। তাহলে এই এজেন্টের আমাদের সিগনিফিকেন্ট বৈশিষ্ট্য হচ্ছে, আগের এজেন্টের সাথে পার্থক্য হচ্ছে আমরা ফিউচারকে এখানে মাথায় রাখি। দ্যাট মিন্স কোন গোল অ্যাচিভ করতে চাচ্ছি তার উপরে বেস করে আমরা আসলে ডিসাইড করব কোন অ্যাকশনটা পারফর্ম করব। লাস্ট আমাদের একটা এজেন্ট রয়েছে, এটাকে আমরা বলি ইউটিলিটি বেসড এজেন্ট। তাহলে আগের সিনারিওটাই একটু চিন্তা করি, এবার একটু ডিফারেন্ট ওয়েতে। ধরো যে এবার আমার গোল ফিক্স যে আমি ঢাকা থেকে চিটাগাংই যাব। ঢাকা থেকে চিটাগাং যাওয়ার কি একটাই রাস্তা আছে? মাল্টিপল রাস্তা থাকতে পারে না? জি স্যার। ধরো যে আমি এখানে তিনটা রাস্তাকে ডিনোট করলাম 1 2 3 দিয়ে। আচ্ছা, তিনোটা রাস্তাই আমাকে গোলে রিচ করতে সহায়তা করতেছে, দ্যাট মিন্স আমি ঢাকা থেকে চিটাগাং যেতে পারছি। কিন্তু তিনোটা রাস্তায় কি আমাকে সমান অপটিমাম ভ্যালু দিচ্ছে? জি না স্যার। কিছু রাস্তা বড়, কিছু রাস্তা ছোট না? যেমন এখানে 2 নাম্বার রাস্তাটা সবচেয়ে ছোট। তাহলে একটা এজেন্ট 1 দিয়ে গেলেও আসলে গোলে রিচ করতে জি পারবে, স্যার, বা শর্টেস্ট পাথ আর কি। হ্যাঁ, এখানে শর্টেস্ট পাথটা হচ্ছে 2 নাম্বার আর কি। তাহলে আমাদের যদি এরকম সিনারিও তৈরি হয় যে একই গোল ডিফারেন্ট ওয়েতে আমরা রিচ করতে পারি, তাহলে এই ডিফারেন্ট ওয়েগুলোর মধ্যে বেস্ট ওয়েটাকে আমরা চুজ করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ইউটিলিটি বেসড এজেন্ট ব্যবহার করব। আচ্ছা, আরেকটা সিনারিও হতে পারে এরকম যে ঢাকা থেকে ধরো 3টা সিটিতে যাওয়া যায়, আমরা এখনো ডিসাইড করি নাই যে আমরা আসলে কোন সিটিতে যেতে যাচ্ছি। তাহলে আগের মতো আমি লিখলাম যে ধরো চিটাগাং এ যাওয়া যায়, খুলনায় যাওয়া যায়, রাজশাহীতে যাওয়া যায়। তাহলে আমরা এখনো ডিসাইড করি নাই যে আমরা আসলে কোন সিটিতে যেতে যাচ্ছি। তাহলে এদের সাথে ধরো যে একটা আমরা করে প্রবাবিলিটি টার্ম অ্যাড করলাম, যে কোন সিটিতে আমরা সাকসেসফুলি যাওয়ার প্রবাবিলিটিটা কত আর কি। তাহলে এখন যদি আমরা ডিফারেন্ট গোলের মধ্যে চুজ করতে চাই, আমরা আসলে কোন গোলটাকে চুজ করব? 75।
57 এর সরি যেটা সরি আর কি। 57। তাহলে আমরা বলতে পারি যে যেটার সাকসেসফুল হওয়ার প্রবাবিলিটি বেশি আমরা আসলে এটাকে চুজ করতে পারি। তাহলে এই ধরনের সিনারিওতেও আমাদেরকে হচ্ছে ইউটিলিটি বেসড এজেন্ট আমরা হচ্ছে ব্যবহার করতে পারি। তাহলে এখানে ইউটিলিটিটা হচ্ছে তার সাকসেসফুল হওয়ার প্রবাবিলিটিটা কতটুকু। আর আগেরটার ক্ষেত্রে তার ইউটিলিটিটা ছিল যে তার শর্টেস্ট পাথটা ডিসটেন্স আর কি। কতটুকু। হ্যাঁ, যদি পাথটা শর্টেস্ট হয় তার ইউটিলিটিটা হবে সবচেয়ে বেশি। তাহলে আমরা এই ক্ষেত্রে একটা ফাংশন ব্যবহার করব, যে এই ফাংশনটাকে বলা হচ্ছে ইউটিলিটি ফাংশন, যেটার কাজ হবে আমাদের ইনপুটটাকে কোনো একটা ইউটিলিটি নাম্বারের সাথে ম্যাচ করে দেওয়া। তাহলে ডিসটেন্সের ক্ষেত্রে যার ডিসটেন্স কম হবে সেটা ইউটিলিটি বেশি হবে। আবার অন্য ক্রাইটেরিয়ার ক্ষেত্রে যেমন আমরা সেকেন্ড যেটা দেখেছি যে পার্সেন্টেজ সাকসেসফুল হওয়ার, তাহলে সেই ক্ষেত্রে যার বেশি হবে তার ইউটিলিটি বেশি হবে। তাহলে এই এজেন্ট হচ্ছে আমরা ব্যবহার করব যদি একই গোলকে মাল্টিপল ওয়েতে রিচ করা যায় তার মধ্যে বেস্ট পসিবল ওয়েটাকে সিলেক্ট করার জন্য, অথবা আমাদের কাছে যদি কনফ্লিক্টিং গোল থাকে তাহলে এই গোলগুলোর মধ্যে কোন গোলটাকে আমরা সিলেক্ট করতে চাই সেই জিনিসটাকে আমরা ইউটিলিটি ফাংশনের মাধ্যমে ব্যবহার করে ডিসাইড করতে পারি। তাহলে গোল বেসডের সাথে এটার পার্থক্যটা হচ্ছে এতটুকু পর্যন্ত আগের মতোই। আমরা হচ্ছে এখানে যে অ্যাকশনটা পারফর্ম করতে চাচ্ছি সেটাকে একটা ইউটিলিটির সাথে কম্পেয়ার করব। যদি ইউটিলিটির ভ্যালুটা আমরা বেশি পাই বা হাই পাই তাহলে হচ্ছে সেটাকে আমরা চুজ করব, আর যদি ইউটিলিটির ফাংশনের ভ্যালুটা আমরা হচ্ছে লো পাই তাহলে আর আমরা এটাকে চুজ করব না। এটা এক্সাম্পল বলা হয়েছে আমরা মঙ্গল গ্রহ এক্সপ্লোর করার জন্য যে মার্স ল্যান্ডার রোবটগুলো ব্যবহার করে থাকি। তাহলে আমাদের এনভায়রনমেন্ট হচ্ছে যে মার্সের সারফেস, যেখানে কিছু অবস্টাকল থাকবে, আর ইউটিলিটির ভ্যালু হচ্ছে শর্টেস্ট পাথ এবং যেই পাথে অবস্টাকলের পরিমাণটা কম। তাহলে আমি যদি একটা এক্সাম্পল দেখাই তোমাদের, এটা ধরো আমাদের স্টার্টিং স্টেট, এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন, এবং ধরলাম যে এই পাথগুলোর মাঝে কিছু হচ্ছে আমাদের অবস্টাকল রয়েছে। তাহলে আমরা বিভিন্ন ওয়েতে আসলে এই স্টার্টিং থেকে ডেস্টিনেশনে যেতে পারি। ধরো যে একজন এইভাবে গেল, আর ধরো একজন হচ্ছে এইভাবে গেল। তাহলে আসলে কোন পার্টটা আমাদের সিলেক্ট করা উচিত? গ্রিন। কেন গ্রিনটা সিলেক্ট করলাম? কারণ হচ্ছে শর্টেস্ট ওয়ে স্যার। এক্স্যাক্টলি যেহেতু এটার পাথটা হচ্ছে শর্টেস্ট এবং আমরা বেশি সংখ্যক অবস্টাকলকে হচ্ছে আমরা হচ্ছে অ্যাভয়েড করেছি, সুতরাং এটার ইউটিলিটিটাকে আমরা হচ্ছে হাই ভ্যালু দিয়ে অ্যাসাইন করব। তাহলে ব্লুটাকে কেন সিলেক্ট করলাম না সিমিলার ওয়েতে? যেহেতু এটা ডিসটেন্স বেশি এবং বেশি সংখ্যক অবস্টাকলকে আমাদের ক্রস করতে হয়েছে, সুতরাং এটার ইউটিলিটিটাকে আমরা হচ্ছে লো ভ্যালু অ্যাসাইন করব। তাহলে এই এজেন্টটা ভালো কাজ করবে যদি আমাদের কনফ্লিক্টিং গোল থাকে বা একই গোলে রিচ করার সেপারেট পাথ থাকে, তাহলে ওই পাথগুলোর মধ্যে আমরা হচ্ছে বেস্ট পসিবল পাথটাকে সিলেক্ট করতে চাচ্ছি। তাহলে তোমার অ্যাপ্লিকেশন বা প্রয়োজন অনুযায়ী তুমি হচ্ছে এই চারটা লজিকের যে কোনোটাই ব্যবহার করতে পারো তোমার এজেন্টটাকে ডিজাইন করার জন্য। এই জিনিসগুলো কি সবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। বাকিরা কি বুঝতে পেরেছো? স্যার জি স্যার। আচ্ছা, বাসায় একবার একটু প্র্যাকটিস করো। আজকে অনেকগুলো জিনিস দেখানো হলো আর কি। যদি কোনোটাতে প্রবলেম ফেস করো আমাকে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে বলো, আমি এটা তোমাদের হচ্ছে ডিসকাস করে দিব আর কি। স্যার এগুলো কি প্র্যাকটিক্যালি দেখানো হবে স্যার কোডের মাধ্যমে? এগুলো মনে হয় কোডের মাধ্যমে আমরা দেখাতে পারবো না আর কি, এগুলো থিওরিটিক্যালি আলোচনা করা হবে আর কি। ওকে স্যার। আমরা হচ্ছে অন্য জিনিসে আর কি ফোকাস করব আর কি। তো
তোমাদের গত উইকে আমি ফার্স্ট লেকচারের উপর একটা সিম্পল এক্সারসাইজ দিছিলাম আর কি। এটা করতে কি কারো কোনো প্রবলেম ফেস করছো? এই লজিক প্রোগ্রামিং এর একটা এক্সারসাইজ দিছিলাম। না স্যার, আমাদের তো স্যার কয়েকদিন ধরে বিএলসি ডাউন ছিল আর ঢুকতে পারি নাই স্যার। জি আচ্ছা, স্যার। এটা একটু বাসায় ট্রাই করো, যদি কোনো প্রবলেম ফেস করো আমাকে একটু বলো আর কি, তাহলে আমি ওটা সলভ করে দিব আর কি। ওকে স্যার। ওকে স্যার। এটাই কোনো মার্কস নাই, এটা জাস্ট তোমাদের এক্সারসাইজ হিসেবে দিয়েছি আর কি। আর আজকে যে অ্যাসাইনমেন্টটা দিব এটা হচ্ছে তোমাদের মার্কস থাকবে আর কি। ওকে স্যার। কারো কি এমনিতে লেকচার সম্পর্কে কোনো জিজ্ঞাসা আছে? স্যার কুয়েরিজটা আপনি পড়ান নাই। হ্যাঁ, বুঝিনি। স্যার এই যে স্যার কুয়েরিজটা আছে না, এটা স্যার আপনি পড়ান নাই স্যার। আপনার স্যার কারেন্ট চলে গেছিল, সেজন্য স্যার আর পড়ানো হয় নাই। ও আচ্ছা। জি জি স্যার। স্যার, লাস্ট ক্লাসে অ্যাসাইনমেন্ট তো স্যার দেওয়া হয়নি আমাদের। আচ্ছা আর আচ্ছা, এই স্যার এটাই কারণে। বলতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি একটা কাজ করব না তাহলে, তোমাদের হচ্ছে নেক্সট ক্লাসটা আমাদের হচ্ছে লেকচারটা ছোট আর কি। আমি নেক্সট লেকচারের পরে এই পার্টটা তাহলে তোমাদের আবার একটু রিপিট করে দিব আর কি। আমি ভুলে গেছিলাম আর কি, আমার এখন মনে পড়ছে আর কি যে তোমাদের মনে হয় জি ওই স্যার। শেষের 15 মিনিট আর কি কারেন্ট চলে গেছিল। জি স্যার। আচ্ছা, সমস্যা নেই, আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এটা তোমাদের আবার একটু রিপিট করে দিব আর কি। মনে করা যাওয়ার জন্য ধন্যবাদ আর কি। আর এটা হচ্ছে তোমাদের মার্কস থাকবে না আর কি, এটা জাস্ট তোমাদের মানে সেলফ এক্সারসাইজ হিসেবে এটা বাসায় ট্রাই করবা আর কি। স্যার হ্যাঁ, স্যার সাফাইন বলো। ফ্যাক্ট, জি স্যার ফ্যাক্টের স্যার 4 নম্বরে কি স্যার হেলথি তারপর জিয়া হবে নাকি শুধু হেলথ হবে? না, হেলদি হবে, ব্র্যাকেটে জিয়া হবে। জি স্যার, এটাই আমি একটু প্রবলেম ফেস করছিলাম। স্যার ফার্স্ট ক্লাসের প্রেজেন্টটা স্যার আমি দিতে পারিনি, মানে রেজিস্ট্রেশন হয়েছিল না তো। আচ্ছা, তুমি একটু বিএলসি তে তোমার রোলটা লিখো আর ডেটটা একটু লিখে দিও আর কি, আমি তাহলে ওটা আপডেট করে দেব। স্যার বিএলসি কমেন্টে বা নাকি ফোরামসে? বিএলসি বলতেছি টেলিগ্রাম গ্রুপে, সরি, জি স্যার। টেলিগ্রামে একটু দিয়ে দিও, আমি ওটা আপডেট করে নেবো আর কি। ওকে স্যার। আজকে কি এমনিতে কারো কোনো জিজ্ঞাসা আছে? স্যার আচ্ছা, মনে হয় না আছে আমি স্যার। তাহলে রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।